আজকে আমরা ক্লাস 9 এর প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের সেট নাম্বার 20, যেটা থার্ড ইউনিট সেট নাম্বার 20 সারিসা আর কে মিশন শিক্ষা মন্দিরের যে পার্ট 1 এ আমরা 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। 3 দাগের থেকে 16 দাগ পর্যন্ত সম্পূর্ণ সমাধান, ঠিক আছে? কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে দেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন ছিল 3 এর 1 দাগে যে x একটি অখণ্ড সংখ্যা হলে x প্লাস 1 যদি লেস দ্যান 3 হয় তাহলে বলেছে x এর মান নির্ণয় করো। দেখো, প্রথমত আমাকে জানতে হবে যে x প্লাস 1 যেটা মডের ভিতরে আছে, এই মড জিনিসটা কি, বা মড জিনিসটা থেকে বাইরে যখন আসে তখন কি করতে হয়। দেখো, এই x প্লাস 1 এটা একটা মডের ভিতরে আছে, তাই তো? এই মডটা কি কাজ করে না, মড কি করে, এর ভিতরে যে রাশিটা থাকে সেটিকে সম্পূর্ণ পজিটিভ মান দিয়ে থাকে। তার মানে ভিতরে যদি আমি কোনো নেগেটিভ মান প্রদান করি তাও আমার বাইরে পজিটিভ মান আসবে, আর ভিতরে যদি কোনো পজিটিভ মান থাকে তাহলেও আমার বাইরে পজিটিভ মান আসবে। তাহলে এটা এটা দুটো অপশন আছে। যখন এখান থেকে আমাদের ভাঙা হয় তখন দুটো কেস হয়। একটা কেস যেটাতে এখানে ধরো, এখানে যেহেতু ভিতরে এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ানটা একটা হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। আর একটা কেস হবে যেটা হবে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু হবে না, লেস দ্যান জিরো, ঠিক আছে? একটা কি হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয়, একটা লেস দ্যান জিরো হয়। গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো মানে এক্স প্লাস ওয়ানটা জিরো হতে পারে, আবার জিরো থেকে বড় হতে পারে। এই যে বলেছিলাম যে পজিটিভ পার্ট থাকলে সেটাকেও পজিটিভ করে, আবার যদি নেগেটিভ থাকে সেটাকেও নেগেটিভ করে, পজিটিভ করে। তাহলে এটা কি পজিটিভ পার্ট, তাহলে পজিটিভ পার্টের জন্য এর মান কি বেরোবে না, এক্স প্লাস ওয়ানই আসবে। আর যদি এটা নেগেটিভ পার্ট হয় তখন কি হবে না, মাইনাস অফ এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? এটা আমার প্রথমত জানতে হবে। এবার দেখো, যখন আমরা কেস অন করব, ঠিক আছে, যখন আমরা কেস অন করব তখন কি হবে, যদি এক্স প্লাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয় তখন আমরা কি পাচ্ছি না, এক্স প্লাস ওয়ান আমাদের কি ছিল না, লেস দ্যান থ্রি ছিল। তাহলে এবার যদি আমি এখান থেকে যদি আমি ওয়ান মাইনাস করে দিই তখন কি হয়ে যাবে, এক্স লেস দ্যান কত হয়ে যাবে না, এক্স লেস দ্যান হয়ে যাবে আমাদের টু, ঠিক আছে? আবার দেখো, এবার যদি আমরা কেস টু দেখি, কেস টু দেখি তখন এখানে এক্স প্লাস ওয়ান এটা কিসে ছিল না, মাইনাসে ছিল। যেহেতু মডেল থেকে যখন বাইরে বেরোবে যদি নেগেটিভ পার্ট হয়ে যায় তখন এটা কি থাকে, মাইনাস থাকবে না, নেগেটিভ পার্ট। তার মানে আচ্ছা, এটা আমি অ্যাকচুয়ালি কাজ করি, এটা প্রথমে লিখে দিই। যদি এক্স প্লাস ওয়ান যদি লেস দ্যান জিরো হয় তখন কি হবে, তখন হয়ে যাবে এক্স প্লাস ওয়ান এর বাইরে কি থাকবে, মাইনাস থাকবে, যেহেতু এটা নেগেটিভ পার্ট, এটা থ্রি। এবার এক্স প্লাস ওয়ান, এবার যেহেতু মাইনাস দিয়ে আমি যদি গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, চিহ্নটা গ্রেটার দ্যান হয়ে যাবে না, এখানে লেস দ্যান ছিল, মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দ্যান চিহ্ন হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে না, মাইনাস থ্রি হয়ে যাবে। এবার যদি মাইনাস থ্রি দুপাশে যদি যোগ করে দিই তখন কি হয়ে যাবে, এক্স গ্রেটার দ্যান কত হয়ে যাবে না, মাইনাস ফোর হয়ে যাবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, আমি এখান থেকে পাচ্ছি এক্স এর ভ্যালু কত, দুই এর থেকে ছোট, আর এখান থেকে পাচ্ছি এক্স এর ভ্যালু কত না, মাইনাস আর এর থেকে বড়। তার মানে আমি এই দুটো কেস একসাথে যদি কম্বাইন করি তাহলে আমি বলতে পারি যে এক্স এর যে ভ্যালুটা পাবো সেটি আমি, তার মানটা কোন রেঞ্জের ভিতরে থাকবে না, তার মানটা থাকবে মাইনাস চারের থেকে বড়, আর টু এর থেকে প্লাস টু এর থেকে ছোট, ঠিক আছে? এটি হয়ে যাবে আমাদের এক্স এর মান বা এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান, ঠিক আছে? চলো, আর যেখানে অবশ্যই করে এখানে লিখে দেবে যে এক্স একটি অখণ্ড সংখ্যা যখন হবে তখনই সম্ভব। এক্স একটি আমাদের কি না, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, এটাও প্রথমে লিখে দেবে, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট দেখো আমাদের দুই দাগের প্রশ্ন। তিনের দুইয়ে কি বলেছে, তিনের দুইয়ে বলেছে যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে আনোয়ারা বিবি শতকরা, একটুখানি টাইম দেবে, এখানে একটুখানি সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে। দেখো, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি কি বলেছে, আনোয়ারা বিবি, আনোয়ারা বিবি কয়টি লেবু কিনেছিলেন কয় টাকায় না, 10টি লেবু কিনেছিলেন 30 টাকাতে। তাহলে বলো, 10টি লেবুর, আনোয়ারা বিবির, আমি লিখি আনোয়ারা বিবি 10টি লেবুর ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য ছিল 30 টাকা। এর পরের বারে দেখো, প্রতি ডজন কথাটা বলেছিল না, প্রতি ডজন মানে কটা, এক ডজন মানে কটা, এক ডজন মানে, এক ডজন মানে কয়টি না, 12টি। এবার দেখো, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত ছিল না, 30/10 সমান সমান 3 টাকা। তাহলে বলো 12টি লেবুর ক্রয় মূল্য কত ছিল, 12টি লেবুর ক্রয় মূল্য ছিল 3 × 12 = 36, এত টাকা। এবার বলেছে প্রতি ডজন যদি 42 টাকা বিক্রি করতেন, প্রতি ডজন 42 টাকা বিক্রি করতেন মানে, এর অতএব 12টি লেবুর, 12টি লেবুর বিক্রয় মূল্য কত হবে, 12টি লেবুর বিক্রয় মূল্য হয়ে যাবে 42। তাহলে এখন দেখো, যেহেতু ক্রয় মূল্য ছিল 36 টাকা, বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে অবশ্যই করে লাভ হয়েছে। তাহলে লাভ কত টাকা হয়েছে, লাভ হয়েছে 42 - 36, এত টাকা, তার মানে 6 টাকা। অতএব তাহলে বলো শতকরা লাভ কি করে বের করবো, শতকরা লাভ, আমরা সব জানি শতকরা লাভ বের করতে গেলে মোট লাভটা উপরে লিখতে হয়,
নিচে লিখতে হয় ক্রয় মূল্য, যেহেতু আমরা ক্রয় মূল্যের উপরে আমরা লাভ বের করছি, ক্রয় মূল্য কত ছিল না 36 টাকা ইন্টু কত 100, যেহেতু আমরা শতকরায় নির্ণয় করবো তাই। তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে 6, 6 রে কাটলে 3, এখানে কাটলে 50, তার মানে 50/3 ইকুয়ালস টু 16/2/3। তাহলে যেহেতু শতকরা লিখেছি, তাই এখানে আমরা পার্সেন্টেজ দেবো না, ঠিক আছে। তাহলে শতকরা 16/2/3 ভাগ তিনি লাভ করেছেন, অথবা 16/2/3% তার লাভ হয়েছে, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বলেছে এক্স কিউব প্লাস 3x² প্লাস 2x প্লাস বি বহুপদী সংখ্যামালা দুটি উৎপাদক করে দিয়েছে x+1 এবং x+2 হলে, তাহলে a প্লাস বি ও সরি এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে 4-এর এক দাগটা যদি আমরা দেখি, কি বলেছে না x কিউব প্লাস 3x² প্লাস 2ax প্লাস বি, যদি আমরা এটাকে আমরা কি না এফ অফ এক্স ধরে নিই, যদি এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিই, আর কি আর ধরে নিতে পারি একটা ধরে নিই জি অন অফ এক্স ধরে নিলাম আমরা x+1। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ধরে নিলাম জি টু অফ এক্স ধরে নিলাম x+2। তাহলে যেহেতু সাধারণ উৎপাদক বলেই দিয়েছে, তার মানে আমি বলতেই পারি, তাহলে অতএব জি অন অফ এক্স ইকুয়ালস যদি 0 করি, তাহলে আমরা কত পাবো x+1 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান ইকুয়ালস টু কত পাবো না -1। আবার দেখো, যদি জি টু অফ এক্স আমরা 0 করি, তাহলে এখান থেকে কি পাবো না x+2 ইকুয়ালস টু কত 0, x ইকুয়ালস টু কত না -2। এখন দেখো, যেহেতু বলে দিয়েছে উৎপাদক, তাহলে আমরা কি পাবো না এফ অফ -1, এটা কত পাবো না 0 পাবো। কেন? কারণ এফ জি অন অফ এক্স, এভাবে লিখলাম জি অন অফ এক্স হলো এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এফ অফ -1 কত হবে না, এখন হয়ে যাবে -1 তার কিউব প্লাস 3 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 2a ইন্টু -1 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এবার যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কত হবে -1, আর এখানে কত হবে প্লাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 2a প্লাস বি, সরি 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 একটুখানি মিস্টেক, এখানে হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস হবে -2a প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে দেখো, এখান থেকে এটা যদি ওপাশে নিয়ে যায়, তাহলে এরকম পাবো 2a মাইনাস বি ইকুয়ালস টু কত পাবো না প্লাসে মাইনাসে মাইনাস করে আমি এখানে পাবো +2, ঠিক আছে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ আকারে রেখে দিলাম। এরপরে দেখো, আরেকটা কত ছিল -2 ছিল, তাহলে এফ অফ -2 ইকুয়ালস টু কত হবে এখন 0 হবে। কেন 0 হবে? কারণ জি টু অফ এক্স এটাও কি, এটাও এখন এফ অফ এক্স এর একটি উৎপাদক, যেহেতু প্রশ্নে বলাই আছে। তাহলে বলো কত কত হবে ওখানে, ওটা ছিল এক্স কিউব, তাই তো, তাহলে -2 তার কিউব, তারপরে 3x² প্লাস 2x, তার মানে প্লাস 3 ইন্টু -2 স্কোয়ার প্লাস 2a ইন্টু এক্স, 3x² প্লাস 2x প্লাস বি ইকুয়ালস টু 0। এখন বলো কত হয় -8, 4 প্লাস 12 -4a প্লাস বি ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাবো না 4a মাইনাস বি ইকুয়ালস টু কত পাবো না 4 পাবো। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। দেখো, এখানে একটা জিনিস সুবিধা কি, এটাও দেখো মাইনাস বিতে আছে, আবার এটাও দেখো মাইনাস বিতে আছে। তাহলে আমি এক কাজ করি, এখান থেকে আমি করি এখন 2 নং থেকে 1 নং বিয়োগ করি। যদি বিয়োগ করা হয়, তাহলে কত পাবো, 2 নং কি ছিল 4a মাইনাস বি ইকুয়ালস টু 4, আর ওটা ছিল কত 2a মাইনাস বি ইকুয়ালস টু 2। যেহেতু বিয়োগ করবো, তাহলে এখানে কি কি করব, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কত পড়ে থাকবে 2a ইকুয়ালস টু, পাশে কত পড়ে থাকবে না 2। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখন a ইকুয়ালস টু কত হয়ে যাবে না 2/2 1। এখন আমরা কি করব, এখন আমরা করব 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে a ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, কি পাবো না 4 ইন্টু 1 মাইনাস বি ইকুয়ালস টু কত না 4। তাহলে বি ইকুয়ালস টু কত পাচ্ছি না 4 - 4, অতএব বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাই বি ইকুয়ালস টু কত পেলাম 4। অতএব এখানে লিখে দাও যে নির্ণেয় সমাধান a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0। দেখো, এরপরে 4-2 বলতে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p অফ x ইকুয়ালস টু 4x³ প্লাস 2 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক, তাই তো। আচ্ছা, দেখো, তাহলে p অফ x এখানে বলেই দিয়েছে, তার মানে আমাদের f অফ x ধরার দরকার নেই। p অফ x ইকুয়ালস টু কত না 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1, এটা আমাদের কত না p অফ x। আর একটা আমি ধরে নিই, যেটা আমার যেহেতু বলে দিয়েছে এটা একটা উৎপাদক আমার প্রমাণ করতে হবে, তাহলে 2x প্লাস 1 এটাকে আমরা g অফ x ধরে নিই। তাহলে এখন দেখো, এখন
জি অফ এক্স ইকুয়ালস টু 0 যদি করা হয় তাহলে 2x প্লাস 1 কত হবে 0। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু কত হবে না -1, x ইকুয়ালস টু কত হবে না -1/2। তাহলে আমি বলতে পারি অতএব জি অফ এক্স এর শূন্য কত -1/2। এখন আমরা কি লিখব, এখন আমরা করব ভাগশেষ উপপাদ্য প্রয়োগ। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি করব আমরা না, এখন আমাদের পি অফ -1/2 এর মান বের করব। ইকুয়াল টু কত হবে না 4 ইন্টু -1/2 তার হোল কিউব প্লাস 4 ইন্টু -1/2 তার হোল স্কোয়ার মাইনাস অফ -1/2 -1। এখন দেখো 4 ইন্টু -1/8 প্লাস 4 ইন্টু 1/4 প্লাস 1/2 -1। এখন এখানে কাটলে কত হয়ে যাবে 2, এখানে কাটলে কত হয়ে যাবে 1। তাহলে পাচ্ছি -2 প্লাস 1 প্লাস হাফ -1। এখানে -1 প্লাস হাফ প্লাস 1 -1 কেটে গেল, থাকলো পরে 0। তাহলে অতএব বলতে পারি কি আমাদের জি অফ এক্স কমা দিয়ে পি অফ এক্স এর একটি কি না গুণিতক। কেন না, এখানে পি অফ -1/2 মান কত বেরিয়েছে না 0 বেরিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো উৎপাদক বিশ্লেষণ 5-এর 1 দাগ, 5-এর 1 দাগ দেখো কি দিয়েছে x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা এটা মাইনাস আছে না ইকুয়ালস টু আছে আমি বুঝতে পারছি না। এরকম সাধারণত যখন উৎপাদক বিশ্লেষণ দেয় এটা ইকুয়ালস টু দিয়েও সম্ভব হয়, আবার মাইনাস দিয়েও সম্ভব হয়। আমি মাইনাস দিয়ে করে দিচ্ছি কারণ ইকুয়ালস টু যদি থাকে না তাহলেও আমরা যখন এই পাশে আসবে তখনও মাইনাস হয়ে যাবে। তো -15 যদি 0 ইকুয়ালস টু থাকে তাহলে এটা ইকুয়ালস টু 0 করে নেবে, আর কিছু করতে হবে না, ইকুয়ালস টু 0 প্রতিটা লাইনের সাথে ইকুয়ালস টু 0 করে নেবে যদি ইকুয়ালস টু থাকে। তাহলে দেখো এখানে কি হবে না, এবার আমাকে এখানে দেখে নিতে হবে, যেহেতু আমি দেখো যদি গুণ করি এখানে কয় ঘাত হয়ে যাবে 4 ঘাত হয়ে যাবে, x এর 4 ঘাত হয়ে যাবে, কিন্তু আমাদের তো 4 ঘাত আমরা নিয়ম শিখিনি। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এক কাজ করতে হবে যে এখানে এমন দুটো রাশিকে পাশাপাশি নিতে হবে যাতে এমন একটা রাশি আসে যেটা কমন রাশি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই পার্টটার সাথে যদি আমরা এই পার্টটা গুণ করি তাহলে এখানে একটা 2x হবে, এখানে একটা 1x হবে, তাহলে 3x হয়ে যাবে। আর এটার সাথে যখন এখানে আমি গুণ করবো এখানে একটা 3x পাবো। তাহলে আমি কি করতে পারি না, x এর সাথে আমি রাখছি 3x+3 আর x+1 এর সাথে আমি রাখছি x+2। ঠিক আছে, -15। তাহলে এখন এখান থেকে আমি কি বলতে পারি না x² প্লাস 3x, আর এখান থেকে আমি কি পাবো না x² প্লাস 3x এরকম পাবো, x² প্লাস 2x আর এখানে x3x আর আছে প্লাস 2। ঠিক আছে, -15। এবার দেখো x² প্লাস 3x x² প্লাস 3x দুটোতেই কমন এসছে, তাহলে এটাকে একটা আমি ধরি x² প্লাস 3x ইকুয়ালস টু p। ঠিক আছে, তাহলে এই রাশিটাকে আমরা এখন কি লিখতে পারবো না p ইন্টু p প্লাস 2 ইকুয়ালস -15। তাহলে এখান থেকে আমি পাচ্ছি p² প্লাস 2p -15। তাহলে এখান থেকে পাবো কত না p², এখানে যেহেতু মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস 5p মাইনাস 3p -15। তাহলে এখান থেকে আমি পাবো p কমন নিলে p প্লাস 5 মাইনাস 3 কমন নিলে p প্লাস 5। তাহলে এখান থেকে এখন হয়ে যাবে p প্লাস 5 আর p মাইনাস 3। এবার p এর মান আমার বসাতে হবে, p এর মান কত ছিল না x² প্লাস 3x প্লাস 5 একটা, আরেকটা কত পাচ্ছি x² প্লাস 3x মাইনাস 3। তাহলে এটাই হলো আমার নির্ণয় সমাধান। ঠিক আছে, অতএব নির্ণয় উত্তর অবশ্যই লিখবে, নির্ণয় উত্তর এইটা। ঠিক আছে, এটা এটা লিখে দেবে এখানে যে x² প্লাস 3x প্লাস 5 ইন্টু x² প্লাস 3x মাইনাস 3। ঠিক আছে, চলো নেক্সট দেখো 5-এর দাগে 2 দাগ, 5-এর 2, 5-এর 2তে কি বলেছে, 5-এর 2তে বলেছে x³ মাইনাস 5x² y প্লাস 8xy² মাইনাস 4y³ এবার দেখো এটাও আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যেহেতু এটা 3 ঘাতে আছে তাহলে আমাদের এটাকে কোন মেথডে করলে সুবিধা হবে, ভ্যানিশিং মেথডে করলে সুবিধা হবে। তাহলে এখানে এমন একটা মান খোঁজো যে মানের জন্য এই পুরো পার্টটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। এখন দেখো যদি একটা চল থাকতো তাহলে তো না এক সুবিধা হতো যে আমরা 1 2 3 এভাবে মান বসিয়ে খুঁজে পেয়ে যেতাম, কিন্তু এখানে আমাদের চল কটা আছে, দুটো আছে। তাহলে আমাকে দেখতে এখানে একটি চলের জায়গায় অন্য একটি চল ব্যবহার করতে দেখতে হবে। দেখো এখানে দেখতে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার কত 3, এখানে কত 2 আর 1 3, এখানেও কত 1 আর 2 3, এখানেও 3, যেহেতু 3 আছে এবার সংখ্যাগুলো চেক করো। এখানে দেখো -5, এখানে দেখো -4, তাহলে -9, এখানে দেখো +8 +1 তাহলে +9, দেখো সব সব আমাদের ইকুয়াল আছে। তাহলে আমরা এখানে করতে পারি কি, আমরা যে কোনো একটাতে কনভার্ট করে নিতে পারি। তাহলে আমি এখানে যদি ধরি যদি আমরা লিখি যে x ইকুয়ালস টু কততে আসবে না x ইকুয়ালস টু y তে আমার এই পার্টটি আমার কত হবে না 0 হবে, তাই তো x ইকুয়ালস 0 y তে, তার মানে এই যদি এক পাশে নিয়ে আসে তাহলে x মাইনাস y ইকুয়ালস টু কত হয়ে যাবে 0, তার মানে এইটা আমার একটা উৎপাদক হয়ে যাবে। এটা কি হবে আমার একটা উৎপাদক হয়ে যাবে। যদি উৎপাদক হয়ে যায় তাহলে এর পরের লাইনে আমরা কি করি, সবসময় একটা লাইন ছেড়ে দিয়ে আমরা এই ভ্যানিশিং মেথডটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এখানে পরপর আমাদের কটা লিখতে হবে, পরপর আমরা 3টে লিখে দেবো, এইভাবে ফাঁকা ফাঁকা দিয়ে 3টে লিখে দেবো।
এবার দেখো প্রথমে কত ছিল এক্স এর পরে কিউব, তাহলে এখানে কত গুণ হবে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে এখানে গুণ করে আর বসাতে বসাতে যাবো এক্স কিউব, এবার এক্স স্কোয়ার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই এর পার্ট কটা ছিল, 5টা ছিল, এখানে কটা লিখেছি, একটা লিখেছি, মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই। এবার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই যদি আমার বানাতে হয় তাহলে এখানে এক্স আছে শুধুমাত্র, তাহলে এখানে কত গুণ করতে হবে মাইনাস 4 এক্স ওয়াই গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস 4 এখানে এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে, 4 এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে ছিল 8টা, এখানে হলো 4টে, তাহলে এখনো 4টে আসবে 4 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত আসবে না প্লাস 4 ওয়াই স্কোয়ার আসবে, আর 4 ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 4 ওয়াই কিউব হয়ে গেল। এবার দেখো এক্স মাইনাস ওয়াই হলো এখানে একটা পার্ট, আর একটা পার্ট কত হলো না এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই প্লাস 4 ওয়াই স্কোয়ার। এখানে কি কমপ্লিট হলো, এখন কিন্তু হয়নি। দেখো এই পার্টটা আবার আমার একটা বর্গ রাশি আকারে হয়ে যাবে। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার ফর্মুলা এটা পড়ে গেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি পাবো আমি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 ওয়াই প্লাস 2 ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি এক্স মাইনাস 2 ওয়াই তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর। ঠিক আছে, অতএব করে অবশ্যই করে নির্ণয় উত্তর লিখবে এখানে, নির্ণয় উত্তর বা নির্ণয় সমাধান। এখানে তো সমাধান করি তাই নির্ণয় উত্তর লিখবে। আচ্ছা 5-এর 1, এখানে 5-এর 2। চলো দেখো আমি তোমাদের জন্য এখানে আমি কাজ করেছি, এখানে বক্স আমি আগে থেকে বানিয়ে রেখেছি, যেহেতু এখানে চলো লেখচিত্রের অঙ্ক, লেখচিত্রের অঙ্ক করতে গেলে আমাদের এখানে বক্স বানাতে গেলে আমাদের টাইম লেগে যাবে, আর আমাদের এটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমরা বক্সটা বানিয়ে রেখেছি। একটুখানি টাইম তবুও আমি নিচ্ছি কালারটা একটু চেঞ্জ করতে। দেখো আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো 6 থেকে কি বলেছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। আচ্ছা 6-এর 1 লেখচিত্রের সাহায্যে সমাধান যদি আমরা করি তখন আমরা কি পাবো না, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গেলে আমাদের প্রত্যেকটা সমীকরণের জন্য একটা যেটা আমাদের ছকচিত্র বলি, সেই ছকচিত্র আমাদের প্রয়োজন আঁক করে নিতে হয়, এঁকে নিতে হয়, তাই তো। তাহলে এখানে প্রথমে আছে 3x প্লাস 2y ইকুয়ালস টু কত না 12, তাহলে এখান থেকে কি পাবো 3x ইকুয়ালস টু কত পাবো না 12 মাইনাস 2y, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো না 12 মাইনাস 2y বাই 3, তাই না। তাহলে এখানে 1 নম্বর এটাকে দিয়ে এখানে লিখছি 1 নং সমীকরণের আহ, প্রয়োজনীয় প্রয়োজনীয় ছকচিত্র। ঠিক আছে, এবার দেখো মানগুলো পুট করো, এখানে x এখানে y, y এর কত কত মানের জন্য x এর মান পাওয়া যাবে। দেখো y এর মান যদি আমি 0 বসাই তখন x এর মান কত পাবো না 4 পাবো। আচ্ছা এখানে যদি আমি y এর মান 3 বসাই, y এর মান যদি 3 বসাই তাহলে x এর মান কত পাবো না 2 পাবো। এখন যদি এই দেখো আমি অন্যভাবে তুমি করতে পারো, 0 থেকে 3 কত গ্যাপ আছে 3 এর গ্যাপ আছে, তাহলে এখানেও আবার +3 করে দাও, +3 করলে কত হবে 6, তাহলে +3 যদি 6 হয় এখানে দেখো কত গ্যাপ ছিল -2 কমেছিল, তাহলে এখানেও -2 কমবে, এখানে কত হবে 0। এইভাবে তোমরা 3 নম্বরটা বের করে নিতে পারো। যদি অন্য কোনো বড় অঙ্ক সমাধানে যদি এরকম ছক করতে সমস্যা হয় তখন আমি যেভাবে বললাম প্রথম দুটো নির্ণয় করে নিয়ে তারপরটা ইজিলি পেয়ে যাবে। দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল 12 ইকুয়ালস টু কত 9x মাইনাস 2y, তাহলে এখান থেকে পাচ্ছি এটা 2 নম্বর সমীকরণ ছিল, 9x ইকুয়ালস টু কি পাচ্ছি আমি 12 প্লাস 2y, তাহলে x ইকুয়ালস টু কত 12 প্লাস 2y বাই 9, x নিচে y। এবার দেখো এখানে 9 এর গুণিতক বানাতে হবে, তাই তো, তাহলে 6 12 থেকে 6 যোগ করলে 9 এর গুণিতক হয়ে যাবে, 6 করতে গেলে y এর মান কত দরকার 3 দরকার, তাহলে x এর মান কত পাবো 2 পাবো। আচ্ছা এখন দেখো 12 এর পরে 3 নং 27, 4 নং 36, 36 কি আবার মিলবে, তাহলে এখানে কত বানাতে হবে 24 বানাতে হবে, তাই তো। তাহলে y এর মান কত বানাতে হবে আমার 12, যদি 12 বসাই y এর মান যদি আমরা 12 বসাই তাহলে 12 দুগুণে 24, 24 আর 36, তাহলে 4 নং 36। আবার দেখো যদি আমি এখানে y এর মান যদি -6 বসাই, y এর মান কত বসাই না -6 বসাই, তাহলে -6 বসালে আমি x এর মান কত পাবো -6 দুগুণে -12, তাহলে উপরে 0 হয়ে যাবে, x এর মান কত পাবো না আমি 0 পাবো। এখানে দেখো তোমার অর্ধেক পরীক্ষার খাতায় অর্ধেক দেখো সমীকরণ মানে প্রশ্ন সলভ করাই লাগলো না, তার আগে দেখো এখানে সমাধান বেরিয়ে গেছে। এখানে দেখো কত আছে 2/3, এখানে দেখো কত আছে 2/3, তাহলে এটা হচ্ছে তোমার সমাধান বেরোবে লেখচিত্রে। কিন্তু আমাদের এখানে যেহেতু লেখচিত্র সাহায্য করতে বলেছে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, তাই না। এখানে লিখতে হবে, এটা লেখা হয়নি, 2 নং সমীকরণের প্রয়োজনীয় চকচিত্র। এখন দেখো আমি একটু কালি চেঞ্জ করে নিই, তোমাদের গ্রাফ পেপার পরীক্ষার খাতায় আরো ভালো গ্রাফ পেপার পাবে। এখানে দেখো গ্রাফ পেপার তো নাম কিন্তু গ্রাফের মতোই কাজ করবে, এই জন্য আমি এটা ব্যবহার করছি। দেখো এটা এটা কি আমরা জানি এটা আমাদের মূলবিন্দু, এটা আমাদের এক্স, এটা আমাদের এক্স ড্যাশ, এটা আমাদের ওয়াই, এটা আমাদের ওয়াই ড্যাশ। এবার দেখো
এখন আমাদের এখানে বিন্দুগুলো কত কত ছিল বসাবো আমরা, কত 4,0, 2,3, 0,6, তাহলে 4,0, 4,0 মানে 1 2 3 4, এটাই হচ্ছে 4,0। তারপর কত 2,3, 1 2 1 2 3, এই হলো আমাদের 2,3। তারপরে কত কত ছিল, তারপরে ছিল আমাদের 0,6, তাহলে 0,6 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এটা আমরা স্কেল দিয়ে আগে আমাদের অ্যাড করে নেবে পরীক্ষার খাতায়, যেহেতু পরীক্ষার খাতায় স্কেল পাবে, আমরা তো আর স্কেল পাবো না, আমরা এখানে এইভাবেই টানছি। এটা আমাদের কি গেল না, এটা আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল সেই প্রথম ইকুয়েশনের আমাদের একটা সরলরেখা পেলাম। তারপরে 2 নম্বর ইকুয়েশনটা দেখো, 2 নম্বর ইকুয়েশনটা কত ছিল, 2 2,3 4,12, 2,3, এই 2,3 তারপরে 4,12, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই হলো আমাদের 2, সরি 4,12। তারপরে কত 0, -6, 0, -6, 0, 1 2 3 4 5 6, 0, -6। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানেও আমাদের সেই সরলরেখা টানতে হবে, স্কেলের সাহায্যে তোমরা করবে। দেখো আমি এখানে একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি আগে। দেখো এটা যেহেতু অন্য সমীকরণের, তাই আমি এটা আলাদা কালি দিয়ে ডিনোট করছি। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা আমরা নাম দিলাম, এটাকে আমরা নাম দিলাম m, এটাকে নাম দিলাম n। এটা যেহেতু প্রথম সমীকরণের ছিল, প্রথম সমীকরণেরটা আমরা অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমাদের p, এটা মনে করো r। আচ্ছা, আর কি যেটা আমাদের কমন বিন্দু যেটা পেলাম, সেই কমন বিন্দুটাকে আমরা লিখছি কত, এটা ছিল আমাদের আহ, দেখো এটা আমাদের এটা আমরা লিখে দিলাম x, লিখে দিলাম কত না 2,3। আচ্ছা, প্রথম বিন্দুটা আমাদের a ছিল, দ্বিতীয় বিন্দু আমরা x লিখেছি, তাহলে তৃতীয় বিন্দু আমাদের কত হয়ে যাবে না b হয়ে যাবে। আচ্ছা, এই পাশেরটা প্রথমটা এটা ছিল, দ্বিতীয়টা এটা ছিল, এটা c দিয়ে দিলাম, এটা d দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটা বিন্দু কিন্তু পাশে লিখে দিতে হবে কোনটা বিন্দুটা কত। এটা হলো 0,4, এটা কত, এটা আমাদের 4,12, এটা আমাদের কত 0,6, এটা আমাদের কত 0,-6, ঠিক আছে। তাহলে এবার এইবারে তোমরা যখন করবে এই গ্রাফটা করার পরে তোমরা যে সাদা পেজ থাকবে সেই সাদা পেজে এখন কি লিখবে, এখন তোমাদের কাজ শেষ হয়নি, এবার আমাদের তোমাদের লিখতে হবে, কি লিখতে হবে না, সব কাগজে, সব কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষ টেনে 1 নং, আচ্ছা 1 সেকেন্ড, 1 নং লেখার আগে টেনে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে, এখানে যেহেতু আমি একসাথে লিখে দিয়েছি প্রতিটি ক্ষুদ্রতম, যেহেতু আমাদের কি বলো, যেহেতু আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সবকিছুতে আমরা 1 একক ধরেছি, তাই তাহলে 1 একক ধরে 1 নং সরল রেখার, সরি 1 নং সমীকরণের, 1 নং সমীকরণের, 1 নং সমীকরণের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো পরপর নাম লিখে দেবো। এ ব্র্যাকেটে ছিল কত, এ ব্র্যাকেটে ছিল 0,4, 0,4, এক্স ছিল তারপরে ব্র্যাকেটে 2,3 ও সি বি 0,6 যুক্ত করি ও পি আর সরল রেখাংশ পেলাম, এবং 2 নং সমীকরণের কি কি বিন্দু এ বি, এবারে সি লিখেছিলাম, সি ব্র্যাকেটে 4, কত না মাইনাস, সরি মাইনাস না শুধু 12, 4,12 কমা দিয়ে এক্স ছিল ব্র্যাকেটে 2,3 ও ডি ব্র্যাকেটে 0,-6 বিন্দুগুলি বিন্দুগুলি বসিয়ে যুক্ত করি ও এম এন সরল রেখাংশ, সরল রেখা বলি এখানে কারণ সরল রেখাংশ হলে শুধু যদি আমরা যদি কোথাও আমরা থেমে যেতাম তাহলে সেটা সরল রেখাংশ লিখতে পারতাম। এখানে যেহেতু আমরা আটকাইনি, শুধুমাত্র তীর চিহ্ন দিয়ে রেখেছি, তার মানে বোঝাতে হবে এটা সরল রেখা, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম সরল রেখা, এম এন সরল রেখা পেলাম,
যাদের ছেদবিন্দু এক্স ব্র্যাকেটে 2,3, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু 3, 2 3। ঠিক আছে, এখন দেখো এরপর দেখো 6 দাগের 2 দাগ। 6 দাগের 2 দাগের প্রশ্ন কি বলেছে, সেই একই প্রশ্ন বলেছে, এখানেও সমাধান করতে হবে। এখানে বলেছে 2x প্লাস 3y ইকুয়ালস টু কত 12, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে 2x প্লাস 3y ইকুয়ালস টু কত আসবে, আচ্ছা সরি 2x ইকুয়ালস টু কত পাবো না 12 মাইনাস 3y লিখতে পারি। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত লিখতে পারি 12 মাইনাস 3y বাই 2। তাহলে এবার আমি এখানে x আর আচ্ছা আগে ইনপুট আগে লিখে দিই। 1 নং সমীকরণের প্রয়োজনীয় শব্দ ছক বা ছক চিত্র, শব্দ ছক না লিখে আমি ছক চিত্র লিখি, হ্যাঁ সেটাই ভালো লাগবে। প্রয়োজনীয় ছক চিত্র, এখানে x আর এখানে y। x এর ভ্যালু কত বসালে আমাদের y এর মানটা পাওয়া যাবে বলো। x এর ভ্যালু দেখো এখানে 3 যেহেতু আছে, তাহলে আমি প্রথম কথা যদি y এর মানটা 0 বসাই তাহলে আমি একটা মান পাবো, কত পাবো না 6 পাবো। এর y এর মানটা যদি আমি 2 বসাই তাহলেও আমি x এর একটা মান পাবো, 2 বসালে কত হবে 6, তাহলে 6 বাই 2 মানে 3 পাবো। আর কত পাবো না যদি আমি 4 বসাই, তাহলে এখানে কত পাবো না 0 পাবো। সেম ভাবে আমি আরেকটা বের করবো, সেটা আমাদের কত হবে না, সেটা বলেছে শুধুমাত্র 2x ইকুয়ালস টু 3y। এটা আমাদের কত না, এটা আমাদের 2 নম্বর। তাহলে x ইকুয়ালস টু কত 3y বাই 2, 3y বাই 2 যদি হয় তাহলে এখানে লিখি 2 নং সমীকরণের প্রয়োজনীয় চকচিত্র। দেখো এখানে x এখানে y, এখন y এর মান এমন কিছু বসাও যার জন্য আমি x এর ভ্যালু পাবো। y এর মান যদি আমি 0 বসাই তাহলে x এর মান কত পাবো 0 পাবো। আচ্ছা y এর মান যদি আমি 2 বসাই তাহলে x এর মান কত পাবো 3 পাবো। y এর মান যদি 4 বসাই তখন x এর মান কত পাবো না 4 বসালে 6 পাবো। 0 0 যদি না বসাই আমি এক কাজ করি 0 0 বাদ দিয়ে দিই, কারণ 0 0 যেহেতু মূলবিন্দু আমি মূলবিন্দু করাতে চাইছি না, তাহলে 0 0 বাদ দিয়ে দিই। আমি 0 0 বাদ দিয়ে আমি এবার নিলাম ধরো -2 নিলাম, -2 যদি নিই তাহলে এখানে কত পাবো আমি -3 পাবো। চলো এরপরে আমাদের এখানে বসাতে হবে। আচ্ছা এখানে সাদা কালিটা চেঞ্জ করে নিই, অক্ষগুলো অবশ্যই সুন্দর করে টেনে নেবে। তাহলে প্রথমে আমাদের কত কত বিন্দু ছিল, আমাদের বিন্দু ছিল 6, 0, 3, 2। তাহলে 6, 0 একটা বিন্দু, তাহলে 1 2 3 4 5 6, 6, 0 একটা বিন্দু, 3, 2 1 2 3 1 2, 3, 2 একটা বিন্দু পাচ্ছি। আর কি বিন্দু পাচ্ছি 0, 4, 0, 4, 0 1 2 3 4, 0, 4। এর আমাদের টেনে দাও। এবার নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি। এখানে কত ছিল এটা ছিল 0, 4। এটা কত ছিল, এটা ছিল আমাদের 6, 0 1 2 3 4 5 6। ওটাকে আমি বাদে রাখছি কারণ যেহেতু এটাতেও আমি একবারে অ্যান্সার পেয়ে গেছিলাম 3 3 2 3 2, একবারে অ্যান্সার পেয়ে গেছি যখন, তার জন্য এটা ফাঁকা রাখছি। দেখো -3 -2। এরপরে আমাদের আমি অন্য কালি দিয়ে আমি লিখছি, একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি। -3 -2 1 2 3 1 2, -2 -3 মানে সরি -3 -2। আর কত পাচ্ছি, আর পাচ্ছি 3, 2 একটা আছেই, আর 6, 4 6, 4 6 1 2 3 4। তাহলে এই তিনটেকে যখন আমি যোগ করে দেব তখন আমরা আবার কি পাবো না এক মাথা আগে ঠিক করে লাগিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল। এবারে এখানে আমরা দিয়ে দেব। আচ্ছা এটাকে আমরা সেম ভাবে আমি এক কাজ করি, সেম লিখি, ঠিক আছে? তাহলে আগে যেটা নাম দিয়েছিলাম সেটা কপি করতে পারবো, কারণ বারবার আমরা তাহলে লেখা লাগবে না। এটাকে লিখছি আমরা বি, এটাকে লিখছি আমরা এক্স, এটাকে লিখছি আমরা সি, এটাকে লিখছি আমরা ডি। ডি ব্র্যাকেটে কত -3, -2। সি ব্র্যাকেটে কত না 6, 4। এটা কত, এটা একটু আলাদা কালিতে লিখি কারণ এটাই আমাদের ছেদ বিন্দু, এই বিন্দুটাই আমাদের ছেদ বিন্দু। কত না এটা হচ্ছে 3, 2। এটা আমাদের এই বিন্দুটা কি না এক্স বিন্দু, এটা আমাদের না কি বিন্দু মূল বিন্দু 0, 0। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা আমাদের ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটা আমাদের নাম দিয়ে দাও। এটা প্রথমে পেয়েছিলাম তাহলে এটা নাম দিলাম পি আর, এটা দিয়ে দিলাম এম এন।
আমি এক কাজ করি, আমি আগে যেটা করে রেখেছি ওইটা থেকে কপি করে নিচ্ছি লেখাটা, কারণ লেখা আমার একই থাকে, লেখা চেঞ্জ হয় না। এই যে যেটা আমি এখানে লিখেছি এটাই আমি কপি করে নিলাম। এখানে শুধুমাত্র আমরা কি চেঞ্জ করব, শুধুমাত্র আমরা ডিজিটগুলো চেঞ্জ করে দেবো, কারণ লেখাটা তোমাদেরই লিখতে হবে। প্রতিকূল বর্গক্ষেত্রে প্রতিবর্গ আমরা একবার ধরে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদের বিন্দুগুলো চেঞ্জ করতে হবে শুধুমাত্র। বিন্দুগুলো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এ বিন্দু, এক্স বিন্দু, বি বিন্দু, আজ তো সব সেম আছে, এখানে শুধু সি বিন্দু, এক্স বিন্দু, ডি বিন্দু। আর এখানে এক্স ওয়াই এর মান চেঞ্জ হয়ে যাবে, এক্স বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। না, আমরা যেখানে চেঞ্জ করেছি সেগুলো লিখে দিচ্ছি। এক্স বিন্দু আমাদের কত ছিল, সরি এ বিন্দুটা আমাদের কত ছিল, 6,0। এ আমাদের ছিল 6,0, এক্স আমাদের ছিল 3,2, বি আমাদের ছিল 0,4। আচ্ছা, এবারে সি ছিল আমাদের সি ছিল -3, -2। আচ্ছা এক সেকেন্ড দেখে সি আমি কোনটা দিয়েছিলাম, সি সি আচ্ছা 6,4 দিয়েছিলাম, 6,4। সি আমাদের কত না 6,4, এক্স কত 3,2, ডি কত না -3, -2। আচ্ছা আমাদের এটা কত পেলাম 3,2, তাহলে নির্ণয় সমাধান x = 3, y = কত, y = 2। এই কথাটা আমাদের হুবহু লিখে দেবো, কারণ আমরা যেহেতু কিছু চেঞ্জ করিনি তাহলে এটা হুবহু লিখে হয়ে যাবে। তারপরে নেক্সট নেক্সট দেখো, সাথে থেকে কি বলেছে, সাথে থেকে বলেছে নিচে দুই চলক বিশিষ্ট এক গাছ সমীকরণের দুটি নির্দেশ মতো সমাধান করো। দুটো দেখো একই অঙ্ক দিয়েছে, কিন্তু দুটো আমাদের একটা দিয়েছে বজ্রগুণনে দিয়েছে, অপরটি দিয়েছে কিসে না, অপরটি দিয়েছে অপনয়নে। তো প্রথমে বজ্রগুণনটা আমরা দেখে নিই। সাতের, আচ্ছা সরি কালিটা একটু চেঞ্জ করি। 7-এর 1, 7-এর 1-এ দেখো x/a + y/b = কত 2। তারপরে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই তাহলে কি পাবো, bx + ay = 2ab পাবো। এখন যদি একপাশে নিয়ে আসি তাহলে bx + ay - 2ab = 0, কারণ বজ্রগুণনের ফর্মুলাই আমাদের সাধারণ যে ইকুয়েশন হয় সেটা একপাশে নিয়ে আসতে হয়, কারণ এটা আমাদের কি a, এটা আমাদের b, এটা আমাদের c, সেই হিসাবে a b c সব একই থাকে, তাই না। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কত আছে, 2 নম্বর ইকুয়েশন আমাদের কি দেওয়া আছে দেখো, আচ্ছা এই যে ax - by minus a স্কয়ার - b স্কয়ার = 0। আমি এটাকেও একপাশে নিয়ে এসে লিখে দিলাম, কারণ বজ্রগুণনে আমাদের একই পাশে দরকার। এরা বজ্রগুণনের নিয়ম অনুযায়ী কি পাই, 1 ও 2 নং বজ্র গুণন করি। এটা বজ্র গুণন করে আমরা কিভাবে পাবো, আমরা জানি x বাই কিছু একটা হবে, তাই না, x বাই কিছু একটা হবে, x বাই কিছু একটা হবে সমান সমান y বাই কিছু একটা হবে সমান সমান 1 বাই কিছু একটা হবে। এই কিছু একটা আমরা কিভাবে লিখবো, দেখো সহজ উপায় আমি যেভাবে সবাইকে বলি, ঠিক আছে। এইভাবে লিখে নেবে x y 1 x y। ব্যাপারটা কিরকম, x এর নিচে কত আছে, x এর পাশে কত আছে, সবগুলো এখানে লিখে দেবে। এটা আছে b, এটা আছে a, এখানে y সহ কত আছে, প্রথমটাতে আছে a, পরেরটাতে -b। a তে 1 এ কত আছে, 1 মানে আছে ধ্রুবক পদের সহ, এখানে কত আছে -2ab, এটা কত আছে -a স্কয়ার - b স্কয়ার। তারপরে আবার x এর সহ কত আছে a, সরি x এর সহগ আছে b, x এর সহগ আছে b আর a, y এর সহগ কত আছে, y এর সহগ আছে a আর এখানে -b। এবার দেখো যখন আমি x নেব, যখন আমি x এর পার্ট করব তখন এটা বাদ, তখন এখানে কোনাকুনি গুণ হবে, ক্রস কানেকশন হবে, a দিয়ে নিচেরটাকে গুণ, তাহলে a ইনটু মাইনাস a স্কয়ার - b স্কয়ার মাইনাস b ইনটু -2ab। তারপরে y বাই, যখন y লিখবো তখন y এর পার্টটা কেটে দেবো, পরের দুটো থেকে কাটাকুটি হবে, উপর নিচে কাটাকুটি মানে গুণ হবে, ক্রস কানেকশনে গুণ হবে, 2ab ইনটু a মাইনাস a স্কয়ার - b স্কয়ার ইনটু b। তারপরে 1 বাই, যখন 1 লিখবো তখন 1 এটা কেটে দেবো, এবারে আবার এই দুটোকে গুণ, -b স্কয়ার - a স্কয়ার। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এবার বলো এখানে কত পাবো আমি x বাই, দেখো x বাই এখানে কত পাচ্ছি আমি, দেখো এখানে কমন কি আছে, কমনটা আমি দেখতে পাচ্ছি a কমন আছে, তাই না, a দুটোর ভিতরে কমন আছে, তাহলে আমি a কমন নিয়ে নিচ্ছি। a কমন নিলে এখানে কি পড়ে থাকছে -a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস আর এই মাইনাস, তাহলে -2b স্কয়ার 2b স্কয়ার সমান সমান y বাই কি পড়ে থাকবে, এখানে দেখো কি কমন যাচ্ছে, b কমন যাচ্ছে, b যদি কমন নিই তাহলে থাকবে -2a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার,
দেখো মাইনাস প্লাস মাইনাস তাহলে মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 1 বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো নেক্সট পেজ। দেখো তাহলে আমরা কি পেলাম, এক্স বাই এ ইন্টু দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই সেম পেলাম বি কমন নিলে এ স্কোয়ার সরি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই দেখো এটাতে মাইনাস টু এ স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার, এখান থেকে কি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে কি মাইনাস এ স্কোয়ার পড়ে থাকবে, এখানে এখানে এটা পড়ে থাকবে, এখান থেকে কি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি পড়ে থাকে মাইনাস বি স্কোয়ার। দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দুপাশ প্রত্যেকটা থেকে তখন আমার কি বাদ পড়ে যাবে, আমার এটা প্রত্যেকটা থেকে বাদ পড়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তাহলে অতএব এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু এ ওয়াই ইকুয়ালস টু বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু এ ওয়াই ইকুয়ালস টু বি। চলো নেক্সট। পরেরটা বলেছে যে একই অঙ্ক দিয়েছে, এটাতে দিয়েছে কি আমাদের অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে দিয়েছে। দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত, ওয়াই বাই বি ইকুয়ালস টু কত দিয়েছে না 2 দিয়েছে। তাহলে এখানে কি পাচ্ছি, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু কত পাবো না 2 এ বি পাবো। এবারে দেখো পরে এটাতে কি আছে, এ এক্স মাইনাস, আমি লিখে দিই আগে, এটাকে 1 নম্বর দিলাম, আর এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে 2 নম্বর। এবারে অপনয়ন করার নিয়ম কি, যে কোনো একটা হয় এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগকে আমার এক করতে হবে। তাহলে আমি কাজ করি, আমি কি করতে পারি না এক্স এর আমি ওয়াই সহগটাকে আমি এক করে দিই, তাহলে এখানে কি গুণ করবো আমি, তাহলে 1 নং সমীকরণকে কত দেখুন, এখানে এ আছে এখানে বি আছে, তার মানে 1 নং সমীকরণকে বি দিয়ে ও 2 নং সমীকরণকে এ দিয়ে গুণ করে অপনয়ন করি। তাহলে দেখো কিরকম পাবো, বি বাদ দিয়ে গুণ করছি তাহলে বি স্কোয়ার প্লাস এ বি ওয়াই ইকুয়ালস টু কত পাবো 2 এ বি স্কোয়ার। নিচেরটা যদি আমি এ দিয়ে গুণ করি, এ দিয়ে গুণ করলে কি পাবো এ স্কোয়ার মাইনাস এ বি ওয়াই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে যেহেতু অপনয়ন করবো আমরা এটা যোগ করে দিচ্ছি, যোগ করছি, যোগ করলে কি হবে চিহ্ন চেঞ্জ হবে না, চিহ্ন চেঞ্জ যদি না হয় তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, এই পাশে এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে দেখো এখানে এ কমন যাচ্ছে, আমি একবারে কমন এ কমন নিয়ে আমি লিখে দিচ্ছি 2 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে একটা জিনিস আমরা ভুলে গেছি, এখানে এক্স ছিল সাথে, এখানে এক্স, তাহলে এক্স এর মানটা আমি এবার কি করে পাচ্ছি, এ ইন্টু এবার দেখো বিয়োগ যোগ বিয়োগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে, নিচে আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে দিয়ে এক্স ইকুয়াল টু কত পড়ে থাকছে এ পড়ে থাকছে। এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 1 নং অথবা 2 নং এ। তাহলে আমি আচ্ছা এখানে একটা নতুন পেজ নিতে হবে অবশ্য। দেখো একটুখানি টাইম দাও। দেখো 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু এ বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমার কি ছিল, 1 নং সমীকরণ ছিল আমার বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে বি ইন্টু এ প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 2 এ বি। তাহলে এখান থেকে এ ওয়াই এর মান কি পাচ্ছি 2 এ বি মাইনাস এ বি। তাহলে এ ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি এ বি, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি না শুধুমাত্র বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু এ ওয়াই ইকুয়ালস টু বি। চলো নেক্সট। 8-1 দেখের অঙ্ক। দেখো বলেছে গত বছর বকুলতলা পঞ্চায়েত নির্বাচনে রামবাবু শ্যামবাবুকে 75 ভোটে পরাজিত করেন। রামবাবুকে যারা ভোট দিয়েছিলেন তার 20% যদি শ্যামবাবুকে ভোট দিতেন তবে শ্যামবাবু 19 ভোটে জিততে পারতেন। সহ সমীকরণ গঠন করে আমরা সমাধান করে দেখি কি কত ভোট পেয়েছিল। আচ্ছা তাহলে প্রথমে রামবাবু আর শ্যামবাবু, ঠিক আছে, এটা আমাদের কি গঠন করতে বলে সহ সমীকরণ গঠন করতে বলেছে। সহ সমীকরণ গঠন কিভাবে করবো, একটা এক্স একটা ওয়াই ধরে। তাহলে প্রথমে ধরে নেব, ধরি ধরি কে জিতেছিল, এখানে দেখো রামবাবু শ্যামবাবুকে এত ভোটে পরাজিত করে, তাহলে রামবাবু জিতেছিল, তাহলে এখানে লিখি ধরি রামবাবু রামবাবু ভোট পান এক্সটি ও শ্যামবাবু ভোট পান ওয়াইটি। তাই যদি হয় তাহলে আমাদের শর্তে কি বলেছে, প্রথম শর্তে কি বলেছে, প্রথম শর্তে বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 75, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় শর্তে কি বলেছে, দ্বিতীয় শর্তে বলেছে যদি রামবাবু সরি যদি শ্যামবাবু আগে যে ভোট পেয়েছিলেন তার সাথে যদি আমাদের রামবাবু যে ভোট পান তার 20% ভোট যদি শ্যামবাবুকে দিতেন তাহলে তিনি 19 ভোটে জিততে পারতেন। তার মানে তার থেকে যদি এবার শ্যামবাবুর ভোট সরি রামবাবুর ভোট যদি এবার আমরা বাদ দিই, রামবাবুর ভোট তো এখানে 20% চলে গেছে, এই রামবাবুর ভোট এখন কত পড়ে আছে 80% পড়ে আছে, ইকুয়ালস টু কত না 19। তাহলে এবার দেখো
এখানে যদি কাটাকুটি করি এখানে কত পড়ে থাকবে, আচ্ছা একটা শূন্য কাটি, বেশি কাটলে আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 10y প্লাস 2x মাইনাস এখানে হবে 8x ইকুয়ালস টু কত 190 হবে, কারণ নিচের এই 10 লসাগু আর একপাশে গুণ হয়ে যাবে একবারে। তাহলে এই পাশে কত থাকবে 10y মাইনাস 6x ইকুয়ালস টু কত 190। এবারে 2 দিয়ে কাটাকুটি করা হয়, 2 দিয়ে কাটাকুটি যদি করি তাহলে এখানে কত হবে 5x মাইনাস 5y মাইনাস 3x ইকুয়ালস টু কত না এখানে 95। এটা আমাদের দেখো 2 নম্বর। এবারে 1 ও 2 ইকুয়েশন যদি আমাদের সলভ করো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 1 ও 2 নং সমাধান করি। দেখো কি করে করব, আমি কাজ করি 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমি কত পাবো, দেখো 3x মাইনাস 3y ইকুয়ালস টু কত 3 7 21 আর 3 3 5 15, তাহলে 225। আচ্ছা এবার এখানে কত আছে না, এখানে আছে মাইনাস 3x আর এখানে আছে প্লাস 5y ইকুয়ালস টু কত 95। এবার দেখো আমি এখানে কি করছি না যোগ করছি, আমি ওপাশে জায়গা নেই তাই আমি ওপাশে লিখে দিলাম, তোমরা ওই পাশে লিখবে বা সাইডে লিখবে। এখানে কত পড়ে থাকবে 2y ইকুয়ালস টু কত হবে না যোগ করলে এখানে হবে 5 5 10 শূন্য হাতে 1 10 32, তাহলে ওয়াই এর মান কত হবে 160। তাহলে বলো শ্যামবাবু কত ভোট পেয়েছিল, শ্যামবাবু ভোট পেয়েছিল 160টি। তাহলে বলো অতএব এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে আমি যদি এখানে বসিয়ে দিই 75 প্লাস 160, তার মানে 225। তাহলে অতএব সরি এখানে 5 7 6 13 235, তাহলে অতএব রামবাবু ভোট পায় কত, রামবাবু রামবাবু ভোট পায় 235টি ও শ্যামবাবু 160টি ভোট পান। চলো নেক্সট দেখো এ এর বয়স ও বি এর বয়সের সমষ্টি বলেছে 63 বছর। বি এর বর্তমান বয়স সে সমান যখন এর বয়স ছিল তখন বি এর যে বয়স ছিল এর বয়সের বর্তমান বয়সের কত না দ্বিগুণ। তাহলে বলো এ ও বি এর বয়সের সমষ্টি কত হবে। এবার দেখো প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, বলেছে কি এর বয়স বি এর বয়সের সমষ্টি কত না 63 বছর। তাহলে আমি ধরি এ এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স আমার ধরে নিচ্ছি আমি এক্স বছর। এবার বলো বি এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান বয়স আমি সেটাও ধরে নিচ্ছি ওয়াই বছর। এবারে প্রথম শর্তে আমার কি বলেছে, প্রথম শর্তে আমার বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 63, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় শর্তে কি বলেছে, দ্বিতীয় শর্তটা লেখার আগে একটুখানি বুঝতে হবে ভালো করে। দেখো এখানে বলেছে যে বি এর বর্তমান বয়সের সমান যখন বয়স ছিল, আচ্ছা বি এর বর্তমান বয়স কত ওয়াই বছর। তাহলে আমি এটা একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করছি, বি এর বর্তমান বয়স যদি ওয়াই বছর হয় তাহলে এর বয়স একসময় তো ওয়াই বছর ছিল। তাহলে এর বয়স যখন ওয়াই বছর ছিল তাহলে এখানে লিখি যখন এ এর বয়স ওয়াই বছর ছিল, একটি স্টার পয়েন্ট দিয়ে লিখবে, যখন এ এর বয়স ওয়াই বছর ছিল তখন এ এর বর্তমান বয়স এক্স, বর্তমান বয়স কি আছে না বর্তমান বয়স আমরা ধরেছিলাম এক্স, তাহলে বর্তমান বয়স এক্স থেকে কত বছর আগে হবে, নিশ্চয়ই ওয়াই বছর আগে হবে। এই যে এই ওয়াই বছর আগে হবে তাই না, এক্স মাইনাস ওয়াই বছর আগে ছিল, ঠিক আছে। তখন তখন বি এর বয়স কত ছিল, তখন বি এর বয়স ছিল কত না ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 2y মাইনাস এক্স বছর। তাহলে হলো দ্বিতীয় শর্তে আমরা কি লিখতে পারবো, যে বলেছে এক্স এর যে বয়স সেটা ওয়াই এর যে বয়স হবে সেই বয়স এর বর্তমান বয়স তার দ্বিগুণ হবে, তার মানে 2 ইন্টু 2y মাইনাস এক্স। তাহলে এবার যদি ক্যালকুলেশন করো 1 আর 2, তাহলে 2 নম্বর আমি আর একটু ক্যালকুলেশন করে তাই লিখি, তাহলে x ইকুয়ালস টু লিখছি আমি 4y মাইনাস 2x, এটা অবশ্যই গেলে 3x মাইনাস 4y ইকুয়ালস টু কত 0, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন 1 নং আর 2 নং যদি ইকুয়েশন সলভ করতে হয় তাহলে 3 নম্বর দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 1 গুণ 3 ও 2 গুণিত 1 করি ও যোগ করি, যোগ করবো না বিয়োগ করবো, এখানে 4 আচ্ছা 3 দিয়ে যোগ করলে এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করি। তাহলে 3x প্লাস 3y ইকুয়ালস টু কত 189, আর এখানে 3x মাইনাস 4y ইকুয়ালস টু কত না 0। এবার যেহেতু বিয়োগ করবো তাহলে বিয়োগটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল, এখানে থাকলো 7y ইকুয়ালস টু কত 189। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত পেলাম আমরা, ওয়াই এর মান পাচ্ছি 7 গুণিত 14 7 7 49, তাহলে ওয়াই এর মান পাচ্ছি আমরা 27 বছর। ওয়াই এর মান যদি 27 বছর পাই তাহলে অতএব বলো এক্স এর ভ্যালু কত হবে না 63 মাইনাস 27 ইকুয়ালস টু কত হয়ে যাবে 6 7 13 36।
তাহলে এ এর বর্তমান বয়স কত না 36 আর বি এর বর্তমান বয়স কত না 27। ঠিক আছে, উত্তরটা লিখে নেবে। আর এটা আগে পারলে লিখে দিও, কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো একটু উত্তর লিখে নিও। হ্যাঁ, এখানে জায়গা নেই আর আমি ওই জন্য উত্তরটা লিখছি না, উত্তরটা একটু লিখে নিও। তারপরে দেখো 9-এর 1 দাগ বলেছে a ইকুয়ালস টু 5 মাইনাস 5 টু দি পাওয়ার 2/3 মাইনাস 5 টু দি পাওয়ার 1/3 যদি হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা a কিউব আছে, তার মানে এটা কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তাহলে কেন বুঝতে পেলাম, কারণ তার মানে 2/3 আছে, যদি কিউবের সূত্র অ্যাপ্লাই করি 3 এই কিউবে খেয়ে যাবে, তাহলে পাওয়ারটা শুধু 2 আর 1 পড়ে থাকবে। তাহলে সেখান থেকে বুঝতে পারছি আমাদের এখান থেকে যদি a মাইনাস 5 করি তাহলে এখানে কত পড়ে থাকবে, মাইনাস যদি কমন মাইনাস 5 টু দি পাওয়ার এইভাবে লিখি 2/3 মাইনাস 5 টু দি পাওয়ার 1/3। এবার এটাকে একটুখানি যদি ঘুরিয়ে আমি যদি মাইনাস কমন নিয়ে যদি এবার লিখে দিই মাইনাস a মাইনাস 5 ইকুয়ালস টু, তাহলে এখানে কত আছে 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3। এবার আমি এক কাজ করি, দুই পাশে কিউব করে দিই। তাহলে এখানে লিখি উভয় পক্ষে ঘন করে পাই, কত পাবো না মাইনাস a মাইনাস 5 তার কিউব ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 2/3 মাইনাস 5 টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। এবার এখানে যেহেতু কিউব আমি যদি বসাই তাহলে আমার এখানে মাইনাস চলে আসবে, মাইনাস a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 a ইন্টু বি স্কোয়ার। আচ্ছা আমি এখানে এক কাজ করি, 5-এর স্কোয়ার আর লাস্টে কত প্লাস, সরি প্লাস না এখানে মাইনাসের সূত্র ছিল, তাহলে মাইনাস কত হবে না 5-এর কিউব হয়ে যাবে ইকুয়ালস টু কত হবে, এটাও যদি আমি সূত্রে ভাঙি। আচ্ছা এটাকে আমি এইভাবে না লিখে আমি এটাকে অ্যাডজাস্ট লিখতে পারতাম, তাহলেও হতো। দেখো এখানে 5 টু দি পাওয়ার 2/3 তার কিউব হয়ে যাবে, এইভাবে লিখি মাইনাস 5 টু দি পাওয়ার 1/3 তার কিউব হয়ে যাবে, তারপরে এখানে কত হয়ে যাবে প্লাস এখানে কত হয়ে যাবে। আচ্ছা একটুখানি সমস্যা, এখানে দেখো প্লাস ছিল, তাহলে এটা প্লাসের সূত্র হবে। হ্যাঁ, তাহলে প্লাসের সূত্র হলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে কত লিখতে পারবো আমি প্লাস 3 ইন্টু, আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমি আবার কমনের সূত্র লিখি, কমনের সূত্র লিখে দিচ্ছি। 5 টু দি পাওয়ার 2/3 3ab ইন্টু a প্লাস বি 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3। এবার দেখো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাবে, মাইনাসটা আমি রেখে দিলাম, এখানে পাচ্ছি a কিউব, এখানে পাচ্ছি মাইনাস 15a স্কোয়ার, এখানে পাচ্ছি 25 3 25 প্লাস 75a মাইনাস কত পাচ্ছি না 125। এবার এটা আমি যদি দেখি এখানে 5-এর কত স্কোয়ার প্লাস এখানে কত 5, এখানে কত পাচ্ছি মাইনাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার 2 প্লাস 1/3 ইন্টু, আচ্ছা দেখো এই মানটা আমাদের এখানে ছিল, তাই না, এই মানটা আমাদের এখানে ছিল, এবং এই মানটা কত, এই মানটা আমাদের মাইনাস মাইনাস এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব মাইনাস a মাইনাস 5। ঠিক আছে, তাহলে এবার দেখো মাইনাসটা আমি যদি রেখে দিই a কিউব মাইনাস 15a স্কোয়ার প্লাস 75a মাইনাস 125 ইকুয়ালস টু কত 25 এখানে হবে 25 প্লাস 5 মাইনাস 3 5 15, আর এখানে আছে মাইনাস মাইনাস a প্লাস 5। এবার সব যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে a কিউব প্লাস 15a স্কোয়ার প্লাস 75a মাইনাস 125, আর এতে এই দুটো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি না প্লাস 30, আর এদিকে পাচ্ছি কত মাইনাসে মাইনাসে প্লাস 15a, আর মাইনাসে প্লাসে মাইনাস 5 5 15 75 ইকুয়ালস টু কত আসছে আমাদের, ইকুয়ালস টু আসছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি a কিউব, a স্কোয়ারটা আমার একটাই আছে মাইনাস 15a স্কোয়ার 75a, আর এখানে আছে প্লাস, আচ্ছা এখানে কি কোথাও একটু মিস্টেক হলো, 15a এখানে তো মাইনাস হওয়ার কথা, 15 এটা মাইনাস হওয়ার কথা, 15 এটা তো মাইনাস হওয়ার, আচ্ছা মাইনাস হওয়ারই কথা, মাইনাসই হবে, কারণ দেখো আমরা এটা যখন প্লাসের সূত্র করছিলাম তখন এখানে কি হয়ে যাবে এটা প্লাস, এটা যদি প্লাস হয় তাহলে এটাও প্লাস হবে, এখানেও প্লাস হবে, এটা প্লাস হলে তখন এটা আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে, প্লাস 15 হয়ে গেল, আর এখানে কত হবে না মাইনাস 15a হয়ে যাবে, মাইনাস 15a। আচ্ছা আচ্ছা ঠিকই তো ছিল, সরি এখানে ঠিকই ছিল, ওটা 30ই তো হবে, ওটাই কোনো সমস্যা নেই।
এটাই কোনো সমস্যা নেই, কারণ এটা এই 25 এর পাশ 30ই তো হবে, আর এখানে হচ্ছে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। আমার সমস্যাটা হচ্ছে এখানে, এখানে, আর ওটা হয়ে যাবে মাইনাস প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা প্লাস 75 ইকুয়ালস টু 0। এবার দেখো তাহলে এখানে কত হয়ে গেল, 75 আর -15, তাহলে +60a, আর 125, আর এখানে 75, আর এখানে 30, তাহলে 70 35 আর 105, আর এখানে তাহলে থাকছে -20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি a কিউব -15a স্কোয়ার প্লাস 60a ইকুয়ালস টু কত, 20। এটাই আমাদের প্রমাণ ছিল, প্রুফ। চলো নেক্সট, দেখো 9 এর দাগের 2 দাগ, দেখো কি বলেছে, a টু দি পাওয়ার x যদি bx হয়, আর a টু দি পাওয়ার x যদি bx হয়, b টু দি পাওয়ার y যদি ca হয়, c টু দি পাওয়ার z ইকুয়াল যদি ab হয়, তাহলে প্রমাণ করো যে এর মান এত হবে, তাই তো? তাহলে দেখো এটা দুই ভাবে করা যায়, এটা সূচকের নিয়মেও করা যাবে, আবার লগারিদম ব্যবহার করেও করা যাবে। আমি দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা হচ্ছে সেটা করবে। দেখো a টু দি পাওয়ার x সমান সমান কত আছে, bc, a টু দি পাওয়ার x সমান কত আছে, bc। তাহলে বলো a টু দি পাওয়ার x এর সাথে যদি আমি একটা a গুণ করি, আর এপাশেও যদি bc এর সাথে যদি আমি একটা a গুণ করি, তাহলে এখানে কত হয়ে যাবে, a টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু এপাশে হয়ে যাবে abc। এবার দেখো এই প্রথম লাইন থেকে আমি কি লিখতে পারি, প্রথম লাইন থেকে আমি এটা লিখতে পারি যে, আচ্ছা এখানে দিয়েছিল x বাই x প্লাস 1, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ওটা পরে গিয়ে দেখছি, আমরা আগে এটা বের করে নিই, আমরা পরে বের করে নেব। এটা দেখো a টু দি পাওয়ার x সমান, এটা তো এটা তো ঠিক আছে, সেম ভাবে আমার আরো একটা দিয়েছে b টু দি পাওয়ার y ইকুয়ালস টু ca। তাহলে এখান থেকে b টু দি পাওয়ার y ইনটু b ইকুয়ালস টু কি ca ইনটু b লিখতে পারি। তাহলে b টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়ালস টু কি abc লিখতে পারি। সেম ভাবে c টু দি পাওয়ার z সমান সমান ab দেওয়া আছে, তাহলে c টু দি পাওয়ার z ইনটু যদি c লিখি, এবার ab ইনটু c পাচ্ছি, তাহলে c টু দি পাওয়ার z প্লাস 1 ইকুয়ালস টু পাচ্ছি কি আমরা abc, তাই তো? এখন এখন দেখো এভাবেও লিখতে পারি যে a টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার সরি ওয়াই প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার জেড প্লাস 1 ইকুয়ালস টু কত হবে না, আহ, এইটাও এবিসি, এটাও এবিসি, এটাও এবিসি, তিনটে এবিসির গুণ হবে, এবিসি ইন্টু এবিসি। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার জেড প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, এ কিউব ইন্টু বি কিউব ইন্টু সি কিউব। এবার দেখো যদি বাম পক্ষ ডান পক্ষ তুলনা করি, কি বাম পক্ষ ও ডান পক্ষ যদি তুলনা করি, তাহলে দেখো এক্স প্লাস 1 ইকুয়ালস টু কত, 3, ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু কত, 3, জেড প্লাস 1 ইকুয়ালস টু কত, 3। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 2, ওয়াই ইকুয়ালস টু কত হবে, 2, আর এপাশ থেকে আমার জেড ইকুয়ালস টু কত হবে, 2। এখন যদি আমি ইকুয়েশনে বসাই 2 বাই, যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল, এবার দেওয়া ছিল এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1। তাহলে 2 বাই 2 প্লাস 1 প্লাস 2 বাই 2 প্লাস 1 প্লাস 2 বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু নিচে কত, 3, উপরে কত, 6, কাটাকুটি করলে কত হবে, 2, প্রুফ। এটাই সব থেকে ইজিয়েস্ট মেথড। এবার যদি লগারিদমে করতে চাও তো সেটাও করতে পারো। এটা মানে আমি কি লিখতে পারবো সেটা আমার জানতেই হবে আগে। লগারিদমে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস যদি বিসি লিখি, তাহলে আমি এখান থেকে আমি যদি লগারিদমে কনভার্ট করি, তাহলে এখানে কি লিখতে পারবো, লগারিদম এ বেসে বিসি সমান সমান আমার কি হবে, এক্স হবে। সেম ভাবে তুমি বলো যদি আমরা এটাকে এভাবে করতাম এ টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাহলে এখানে কি আসতো, এবিসি আসতো, মানে এ গুণ করে আর কি, দুই পাশে যদি এ গুণ করি। সেম ভাবে এটা থেকেও আমরা কি পেতাম, এটা থেকেও আমরা পেতাম যে লগ এ বেসে এ বিসি সমান সমান কি এক্স প্লাস 1, ঠিক আছে, তাই পেতাম। এখন সেম ভাবে আমরা কি পাবো, সেম ভাবে আমরা বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি এ, তাহলে এখান থেকে বলতে পারি লগারিদম বি বেসে এসি ইকুয়ালস টু কি না ওয়াই। সেম ভাবে আবার বলতে পারি বি টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু কত, এবিসি। তাহলে এখান থেকেও বলতে পারি লগারিদম বি বেসে এবিসি ইকুয়ালস টু কত, না ওয়াই প্লাস 1। আবার আবার সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কত ছিল, এবি। তাহলে এখান থেকে বলতে পারি লগারিদম সি বেসে এবি ইকুয়ালস টু কত, জেড। আবার এরকম বলতে পারি সি টু দি পাওয়ার জেড প্লাস 1 ইকুয়ালস টু এবিসি, এটাকে আমরা কি লিখতে পারি, লগারিদমের লগ সি বেসে এবিসি ইকুয়ালস টু কত, জেড প্লাস 1। এবার দেখো সবকটাই আমাদের এক্স বাই এক্স প্লাস 1, ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1 এরকম ফর্মে দিয়েছে, তাই না? তাহলে আমরা সেই ফর্মটা এখন লিখবো। দেখো এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1। তাহলে এবার যদি আমি মানগুলো বসিয়ে দিই, তাহলে এখানে কি পাবো, লগ এ বেসে বিসি বাই
বাই লগ এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানের মান হচ্ছে লগ এ বেসে এ বি সি, প্লাস নিচেরটা আসছে আমার লগ বি বেসে এ বি সি, আর উপরে আসছে ওয়াই এর মানটা কোথায়, ওয়াই এর মান হচ্ছে এখানে লগ বি বেসে এসি, লগ বি বেসে এসি, প্লাস নিচে আসছে আমার লগ সি বেসে এবিসি, উপরে আসছে লগ সি বেসে এসি। এবার দেখো নিচে যখন আমরা লসাগু করবো, লসাগু করলে তো নিচে সেমই হয়ে যাবে, তাই না? নিচে সেমই হয়ে যাবে। অথবা অথবা যদি আমরা লসাগু, আচ্ছা লসাগু বাদ দাও, লসাগু যদি আমরা এখানে করলে আবার একটু দুই লাইন বড় হয়ে যাবে। আচ্ছা লসাগু যদি না করি, দেখো এইটাকে যেহেতু দুটোরই আমার কি আছে, দেখো দুটোরই আমার বেস সেম আছে, দুটোরই বেস যদি সেম থাকে তাহলে এটাকে আমি কি লিখতে পারি, লগ এ বি সি বেসে বিসি লিখতে পারি, প্লাস এটাকে আমি কি লিখতে পারি, লগ এ বি সি বেসে এসি লিখতে পারি, প্লাস এটাকে কি লিখতে পারি, লগ এ বি সি বেসে আমার কি হয়ে যাবে, এসি লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে কি পাবো, যেহেতু এখানে যোগ আছে তার মানে বলতেই পারি লগ এ বি সি বেসে এখানে সবকটা গুণ হয়ে যাবে, তাই না? সবকটা যদি গুণ হয় বিসি ডট এসি ডট এসি, আচ্ছা দুটোই এসি হয়ে গেল কেন, জেড এর মানটা কি ছিল, এ বি ছিল, এ বি। তাহলে এবারে দেখো লগ নিচে তো এবিসি থাকলো বেসে, আর এখানে কি হয়ে গেল, এ বি সি তার পাওয়ারে 2 হয়ে গেল। এবার বলো এটাকে যদি এই পাশে লিখি তাহলে এরকম কি হবে, লগ এ বি সি, আর এটা লাইনটা এরকম এসে এ বি সির পাওয়ারে 2, তাহলে এই লাইনটাকে যদি আমি লিখি তখন কিভাবে আসবে, 2 আগে চলে আসবে লগ এ বি সি বেসে এ বি সি, তাহলে গেল 2 × 1 = 2, প্রুফ, এখানেও প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এই লাইনটা একটুখানি মুছে দিই আমি এখানে, কারণ এখানে বুঝতে খারাপ লাগছে, এই লাইনটা পরে ওই পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আবার শুরু হয়ে গেছে। দেখো নেক্সট, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে 10-এর এক দাগ, যে দেখো এমন বলেছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই লগ এক্স ইকুয়ালস টু বলেছে ওয়াই ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই লগ ওয়াই ইকুয়ালস টু জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই লগ জেড বলে প্রমাণ করি আমরা এটা। তাহলে দেখো লগ এক্স, এই লগ এক্স মানে কি, লগ এক্স, আচ্ছা আমরা যদি এখানে একটুখানি আমি বলি, এই যে সমান সমানটা দিয়েছে, এই সমান সমান যদি আমরা কে ধরে নিই, যদি আমরা এটা ধরে নিই তখন আমরা কি লিখতে পারবো, তখন লগ এক্স মানে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো লগ এক্স মানে যে এইটা এই কেটা জাস্ট নিচে চলে আসবে, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে লিখতে পারি নিশ্চয়ই। আচ্ছা লগ ওয়াই মানে আমি লিখতে পারি ওয়াই ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে, আবার লিখতে পারি লগ জেড ইকুয়ালস টু জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই কে। লেখা যাবে, যদি লেখা যায়। এবার দেখো এদের বেস যেহেতু আমার কিছু নেই, তাহলে বেসটা আমি এখানে ধরে নিই। দেখো যখন বেস দেওয়া থাকে না তখন আমাদের সব থেকে ভালো হয় যে বেস আমাদের 10 ধরে নিলে বা ই ধরে নিলে, তা আমি এখানে আপাতত বেস আমরা 10 ধরে নিয়ে করছি। ঠিক আছে, বেস আমরা কিছু যেহেতু বলা নেই তাই আমরা 10 ধরে নিয়ে করছি। তাহলে 10 বেসে এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু এটা, এটাও আমরা লিখে দিচ্ছি লগ 10 বেসে ওয়াই ইকুয়ালস টু এটা, এটাও আমরা লিখে দিচ্ছি লগ 10 বেসে জেড ইকুয়ালস টু এটা। এবার বলো যদি সব আমরা এই লিখে দিই তাহলে এখান থেকে আমরা কি শুধুমাত্র কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে বলতে পারি। এটা থেকে আমি কি বলতে পারি, ওয়াই সমান সমান 10 টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে বলতে পারি। আবার এটা সমান সমান বলতে পারি জেড সমান সমান 10 টু দি পাওয়ার জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই কে বলতে পারি। যদি তাই বলা যায় তাহলে এবার বলো যে আমাদের একটু প্রমাণের দিকে দেখলে দেখা যাবে ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি ওয়াই টু দি পাওয়ার যদি জেড বসাই তাহলে কি কি বসাতে পারবো, ওয়াই এর পাওয়ারে জেড, ওয়াই কি ছিল, ওয়াই ছিল আমার 10 টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে। এবার এর পাওয়ারে কত দিয়েছি, পাওয়ারে দিয়েছি আমরা পাওয়ারে জেড, তাহলে সেই জেডটা আমি এর সাথে নিশ্চয়ই এই টোটালটার পাওয়ারে যদি জেড দিয়ে একবার আমি দিয়ে দিই, এই টোটালটার পাওয়ারে যদি আমি জেড দিয়ে দিই সেই পাওয়ারটা আলটিমেটলি কার সাথে গুণ হয়ে যাবে, এর সাথে, সরি জেড ছিল জেড, তো সেই জেডটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার জেড সমান সমান কি পাওয়া যাবে,
10 টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে। সেম ভাবে অনুরূপে আমরা এটাতেও তাই বের করতে পারবো জেড টু দি পাওয়ার ওয়াই। যদি জেড টু দি পাওয়ার ওয়াই বের করি, জেড টু দি পাওয়ার ওয়াই বের করলে কি পাবো, জেড এর মানে এইটা, তার সাথে ওয়াই গুণ হয়ে ওয়াই এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই কে। আবার দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই কি পাওয়া যাবে, এক্স টু দি পাওয়ার ওয়াই পাওয়া যাবে 10 টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। ওয়াই টু দি পাওয়ার এক্স কি পাওয়া যাবে, 10 টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স মানে এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, সরি 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 যেহেতু ওয়াই এর পাওয়ারে তাহলে ওয়াই হচ্ছে ছিল এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে। আর 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 কি আর কিছু আলাদা আছে, এক্স টু দি পাওয়ার জেড, আচ্ছা এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার জেড, এক্স টু দি পাওয়ার জেড লিখলে কি হবে, এক্স কোথায় আছে, এক্স এখানে, এখানে যদি এক্স থাকে তাহলে এক্স এর পাওয়ারে যদি জেড বসাই তাহলে কি হবে 10 টু দি পাওয়ার এক্স জেড ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। এবার যদি জেড টু দি পাওয়ার আমি এক্স বের করি তখন কি পাবো, 10 টু দি পাওয়ার এক্স জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই কে। তাহলে নেক্সট পেজ দেখো, এখন এখন আমরা যেটা আমাদের প্রমাণে দিয়েছিল সেটাই আমরা এক করে বসাবো, ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই কত পেয়েছিলাম, ওয়াই টু দি পাওয়ার জেড ছিল 10 টু দি পাওয়ার ওয়াই জেড, 10 টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার, তাই তো মানে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে। তার সাথে জেড টু দি পাওয়ার ওয়াই, জেড কোথায় এখানে, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড। এবার যখন দুটোই সেম বেসের পাওয়ারে থাকে তাহলে বেসটা আমার একই থাকে, ওয়াই জেড কমন নিয়ে নিলাম আর পাওয়ারগুলো যোগ যোগ হয়ে যাবে তাই যোগ করে দিলাম, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস জেড, তাহলে মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 2xyz, কি পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 2xyz। এখন দেখো পরেরটা এক্স টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার জেড মানে এক্স কোথায় ছিল, এখানে ছিল, তার মানে এক্স জেড 10 টু দি পাওয়ার এক্স জেড ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। আচ্ছা এখানে একটা জিনিস লেখা হয়নি, এটা নিচে কি এটা লেখা হয়নি, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার আবার জেড এর পাওয়ার এক্স, জেড কোথায় ছিল এখানে এক্স, তাহলে এক্স জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই কে। সেম জিনিস 10 এর পাওয়ারে এক্স জেড কমন যাবে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে 10 টু দি পাওয়ার নিচে কি থাকছে, নিচে আমাদের কে পড়ে আছে, তাহলে 2xyz বাই কে। আমাদের আরেকটা পার্ট দরকার, আমাদের আরেকটা পার্ট দরকার, সেটা কি, সেটা আমাদের ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স টু দি পাওয়ার, সরি ওয়াই টু দি পাওয়ার জেড না, ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই এর পাওয়ার এখানে কি ছিল, ওয়াই মানে হচ্ছে এইটা, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস জেড এক্স ওয়াই, আচ্ছা 10 টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু যেহেতু ওয়াইটা কি দেখলাম না, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই কে ছিল ইন্টু এক্স, এক্স মানে সেম এক্স ওয়াই উপরে থাকবে, আর এখানে দুটো দেখো একটা জিনিস আমি বুঝে গেছি যে ওয়াইটা আছে মানে ওয়াই মাইনাস যাচ্ছে, তার মানে এখানে যেহেতু এক্স এর পার্ট তাই এখানে এক্সটা মাইনাস যাবে, তার মানে আমি বলতে পারি এখানে এক্স এর পার্ট যেহেতু ছিল তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এরকম ছিল, এটা মুছে দিয়ে নিচে একটু সরিয়ে লিখি ইন্টু 10 টু দি পাওয়ার এখানে কি হয়ে যাবে এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। তাহলে এখানে 10 টু দি পাওয়ার এক্স ওয়াই কমন যাবে, তাহলে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। এখানে ওয়াই কাটছে, এক্স কাটছে, তাহলে 10 টু দি পাওয়ার 2xyz বাই কে। তাহলে এখন সব করার মান যেহেতু সেম পেলাম তাহলে বলতেই পারি যে
y to the power z, z to the power y equals to x to the power z, z to the power x equals to y to the power x into x to the power y equals to 10 to the power 2xyz by k. Proved. দেখো এরপরে 14 দাগ, 14 14 আমি একটুখানি এখানে ছবিটা এঁকে রেখেছি যাতে সুবিধা হয়, নাহলে ছবি আঁকতে আবার দেরি হয়ে যাবে। দেখো বলেছে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এবং কি বলেছে ডি ই এফ বি সির মধ্যবিন্দু, তাহলে ডি, আর এটা বলেছে সি এর মধ্যবিন্দু ই, আর এটা বলেছে এফ। যেখানে এ বি সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -1,5, ঠিক আছে, -1,5। বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 3,1, আর সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে কত 5,7। তাহলে বলো ডি বিন্দু স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক আর ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে এসি, আচ্ছা এবি লিখি, এবি বাহুর মধ্যবিন্দু এফ, আর কি বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আচ্ছা আর কি বলেছে এসি বাহুর মধ্যবিন্দু ই, এবং বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক -1,5, বি বিন্দুর স্থানাঙ্ক 3,1, সি বিন্দুর স্থানাঙ্ক 5,7। তাহলে বলো অতএব এফ বিন্দুর স্থানাঙ্ক কত? এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এফ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে এক্স এর স্থানাঙ্ক যোগফল, তাহলে -1 + 3/2, 5 + 1/2, তাহলে এটা হয়ে যাবে 2/2 মানে 1, আর এখানে হয়ে যাবে 6/2 মানে 3, 1,3। তাহলে এফ বিন্দু পেয়ে গেলাম 1,3। আচ্ছা অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 5 + 3/2, 1 + 7/2 মানে 4,4। তাহলে এটা কত পেলাম 4,4। আচ্ছা এটা 5 কিন্তু, হ্যাঁ। তারপরে অতএব ই বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি না -1 + 5/2, 5 + 7/2, তার মানে পাচ্ছি 4/2 মানে 2, আর এখানে 7 5 12/2 তার মানে 6। তাহলে এটা কত পেলাম না 2,6। এবারে দুটো বিন্দুর আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলেই আমাদের মান পাওয়া যাবে। বিন্দুগুলো বসিয়ে দাও, এটা ছিল এফ, এটা ছিল ডি, এটা ছিল ই, এটা ছিল এ, এ ছিল -1,5, এটা বি, বি ছিল 3,1, এটা ছিল সি, সি ছিল 5,7। ই বিন্দু, আচ্ছা ডি বিন্দু বেরিয়েছিল 4,4, ই আর এফটা 1,3 আর 2,6, এটা আমাদের 2,6, এটা আমাদের 1,3, 1,3। এবার বলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু, যে কোনো একটা দিয়ে করবো, হয় এক্স স্থানাঙ্ক অথবা ওয়াই স্থানাঙ্ক। যদি এক্স স্থানাঙ্ক দিয়ে করি তাহলে এক্স স্থানাঙ্ক কত আছে -1 ইন্টু y2 y3, তার মানে 1 - 7 প্লাস 3 ইন্টু 7 - 5 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 -1, তাহলে কত হলো হাফ ইন্টু 7 6 6 -6, তাহলে এখানে +6, 2 + 6, আর এখানে 4 20, তাহলে হাফ ইন্টু আছে 12 32, তার মানে 16 এত বর্গ একক। আচ্ছা এবার বের করো ত্রিভুজ ডিইএফ, ডিইএফ কত হবে? হাফ ইন্টু সেম রুল 1 ইন্টু 4 - 6 যোগ 4 ইন্টু 6 - 3 যোগ 4 যোগ 2 ইন্টু 3 - 4, হাফ ইন্টু কত না -2, আর এখানে কত না 3 প্লাস 12 প্লাস -1, আচ্ছা এখানে -2 হবে, তাহলে কত হলো হাফ ইন্টু মড 8, 4 এত বর্গ একক। তাহলে এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 16, তাহলে নিশ্চয়ই এটা 4 গুণ। তাহলে অতএব লিখতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, ডিইএফ। প্রুফ। চলো নেক্সট দেখো কি বলেছে, যদি চারটে বিন্দু দিয়ে পরস্পর যুক্ত করে যদি সামান্তরিক গঠিত হয় তাহলে প্রমাণ করতে বলেছে এটা ইকুয়ালস টু এটা। তাহলে সামান্তরিকগুলোর আমি নাম দিয়ে দিলাম, এটা এ ব্র্যাকেটে x1 y1, তারপরে বি ব্র্যাকেটে x2 y2, সি ব্র্যাকেটে x3 y3, আর ডি ব্র্যাকেটে x4 y4। আর এদের যেহেতু মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা আমি নাম দিয়ে দিলাম পি, ঠিক আছে।
তাহলে যেহেতু এবিসিডি এবিসিডি একটি একটি সামান্তরিক, তাহলে অতএব সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব এসি বাহুর মধ্যবিন্দু কত হবে? পি ব্র্যাকেটে x1 প্লাস x3/2 কমা y1 প্লাস y3/2। সেম ভাবে বলো বিডি বাহুর মধ্যবিন্দু, সেটাও তো পি, তাহলে কত হবে? x2 প্লাস x4/2 কমা y2 প্লাস y4/2। এখন দেখো যেহেতু দুটো বিন্দুই একই, তাহলে x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক সেম হবে। তাহলে শর্তে শর্তে বলতে পারি x1 প্লাস x3/2 ইকুয়ালস টু x2 প্লাস x4/2। তাহলে এখান থেকে x1 প্লাস x3 ইকুয়ালস টু কি পাচ্ছি? x2 প্লাস x4। এই একটা, আর কি, আবার আবার y1 প্লাস y2/2 y3 ইকুয়ালস টু y2 প্লাস y4/2। তাহলে এখান থেকে কি বলতে পারি? y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। এই একটা প্রুভড। চলো নেক্সট। বলেছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ানো হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? না 3 বর্গ মিটার। তাহলে বলেছে কত? যদি ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে লেখো 15 রে ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু a একক। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কয়ার এত বর্গ একক। আচ্ছা, একক লিখবো না, আমি এখানে মিটার লিখবো, কারণ মিটার আর বর্গ মিটার লিখবো, কারণ আমার এককটা বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখছি a মিটার, এখানে এত বর্গ মিটার। এবার দেখো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত বাড়ানো হয়েছে? 1 মিটার। তাহলে অতএব ত্রিভুজটির নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস 1 মিটার। তাহলে বলো ত্রিভুজটির নতুন ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু a প্লাস 1 তার হোল স্কয়ার এত বর্গ মিটার, তাই না? এত যদি বর্গ মিটার হয় তাহলে এটা সমান লেখা যাবে √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 1 এত বর্গ মিটার। এবার তাহলে শর্ট টাইম কি বলতে পারি? যেহেতু নতুনটা বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে? না √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস √3/4 ইন্টু a স্কয়ার, যেটা আগে ছিল এটা বিয়োগ করলে, আমি পরীক্ষায় প্রশ্নে বলে দিয়েছে যে না √3 এত বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি √3/4 কমন নেওয়া হয়, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু কত? না √3 কেটে গেল। এবার থেকে a স্কয়ার কাটলো, তাহলে 2a প্লাস 1 ইকুয়ালস টু কত পাচ্ছি? 4। তাহলে 2a ইকুয়ালস টু কত পাচ্ছি? না 3। a ইকুয়ালস টু কত পাচ্ছি? না 3/2 ইকুয়ালস টু 1.5। অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। চলো নেক্সট। দেখো কি বলেছে? একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 17 সেমি। ট্রাপিজিয়ামের আবার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা যে ট্রাপিজিয়ামটা এখানে এঁকে রেখেছি, সেই ট্রাপিজিয়ামটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এবং বলেছে তির্যক বাহুদের প্রত্যেকটি কত করে? না 10 সেমি করে। তাহলে আমি যদি নাম দিই a b c আর এদিকে d, তাহলে লিখতে পারি 15/2 a b c d সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের AB ইকুয়ালস টু CD ইকুয়ালস টু কত? না 10 সেন্টিমিটার, যেহেতু এটা তির্যক বাহু। এবং AD বলে দিয়েছে কত? না 5 সেন্টিমিটার। BC কত বলে দিয়েছে? 17 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো আমরা কি করলাম? এখন আমরা করলাম এখান থেকে নাম দিয়ে দিই, এটা ধরো নাম দিলাম P, এটা ধরো নাম দিলাম R। আমরা কি করেছি? AP লম্ব BC করেছি ও DR লম্ব করেছি BC। তাহলে তাই যদি হয়, তাহলে এখান থেকে যেহেতু 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 AD আর BC কি ছিল? না সমান্তরাল। তাহলে অতএব কি বলতে পারবো?
অতএব বলতে পারবো যে এডির মান যা সমান সমানই পি আর এর মান কত না 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বলো অতএব বিপি প্লাস সিআর ইকুয়ালস টু কত হবে? 17 - 5 = 12 সেন্টিমিটার। আবার যেহেতু লম্ব তাহলে আমি কি বলতে পারি? এবার দেখো, যেহেতু লম্ব এবং এটা কি এ বি ইকুয়ালস টু কি কি বলা ছিল সিডি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? অতএব বিপি ইকুয়ালস টু কি পাওয়া যাবে না সিআর ইকুয়ালস টু কত 12/2 ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের কার দরকার? এবির মানটা দরকার। এ বি সি ডি, এটা নাম দিয়েছিলাম পি, এটা নাম দিয়েছিলাম আর। তাহলে এখন এখন ত্রিভুজ এ বিপি থেকে পাই কি পাবো? এপি সমান সমান কি পাবো? রুট ওভার অফ এবি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। কেন না, যেহেতু আমার এটা লম্ব তখন এটা 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি। তাহলে এপির মান কত হবে? রুট ওভার অফ এবির মান, এবি কত এইটা, এটা কত বলা ছিল 10, 10-এর স্কোয়ার মাইনাস বিপি কত, বিপি এই যে এইটা, এটা কত না 6, 6-এর স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু কত হবে? রুট ওভার অফ 100 - 36 ইকুয়ালস টু রুট ওভার অফ 64 ইকুয়ালস টু 8 সেমি। তাহলে এপি যদি 8 সেমি হয় তাহলে তাহলে এপি ইকুয়ালস টু কি ডিআর, তাহলে ডিআরও কত 8 সেন্টিমিটার। এখন ত্রিভুজ বিডিআর থেকে পাই বিডি সমান সমান কি পাবো? রুট ওভার অফ বিআর এর স্কোয়ার যোগ বিআর এর স্কোয়ার আর ডিআর এর স্কোয়ার। আচ্ছা, বিআর মানে কতটা বের করে রাখি। বিআর মানে কি বলতে পারি? বিপি যোগ পিআর। বিপির মান কত 6, পিআর এর মান কত 5 ইকুয়ালস টু 11 সেন্টিমিটার। তাহলে রুট ওভার অফ 11 স্কোয়ার যোগ ডিআর এর স্কোয়ার কত মানে 8 এর স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 121 + 64 ইকুয়ালস টু রুট ওভার অফ 185 এত সেন্টিমিটার। এটা আমাদের কর্ণ বেরিয়ে গেল। আমাদের বলেছিল কি কর্ণের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর আছে ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে। কর্ণটা বেরিয়ে গেল। কর্ণটা কত না রুট ওভার অফ 185 এত সেন্টিমিটার। এটা আমাদের 5 সেন্টিমিটার, এটাও আমাদের 5, এই পাশেরটা আমাদের 6, এই পাশেরটা 6, এই পাশেরটা 10, এটা আমাদের 8, এটাও আমাদের 8, এটা আমাদের 10। এরপরে আমাদের কি বের করতে বলেছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত এডি যোগ বিসি ইন্টু উচ্চতা। এদের মধ্যে এই বাহুদের মধ্যে সমান্তরাল বাহুদের মধ্যে উচ্চতা, এবিও লিখতে পারি আমি, ডিআরও লিখতে পারি। এপি, তাহলে হাফ ইন্টু এখানে কত 5 যোগ 17 ইন্টু 8, তাহলে এটা কত কাটলে কত 4, তাহলে 22 ইন্টু 4 ইকুয়ালস টু কত 88 এত সেমি স্কোয়ার মানে বর্গ সেমি। চলো নেক্সট দেখো কি বলেছে। সুমিত একটি তারকে সমান দুটি অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশটি বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটির বর্গাকার তারটি থেকে এত বর্গ সেমি জায়গা বেশি নিলে প্রকৃত দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। তাহলে 15-3 দাগে আমরা যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি? ধরি বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার, আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে বলো বৃত্তাকার তারটির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার এত সেমি স্কোয়ার হবে। অতএব বর্গাকার তারটির ক্ষেত্রফল কত? বর্গাকার তারটির ক্ষেত্রফল বলেছে পাই আর স্কোয়ার থেকে কত কম না 33 এত বর্গ সেমি কম। তাহলে অতএব বলো, আচ্ছা এখানে বর্গাকার হবে, বৃত্তাকারেরও যা বর্গাকার তারেরও তাই। তাহলে অতএব বর্গাকার তারের দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি রুট ওভার অফ ক্ষেত্রফল করলেই বাহু পাওয়া যায়। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস 33 এত সেন্টিমিটার। তাহলে বলো অতএব বর্গাকার তারের পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু রুট ওভার অফ পাই আর স্কোয়ার মাইনাস 33 এত সেমি। এবার আমার কি বলেছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারের এত সেমি তো কম, ঠিক আছে, বর্গাকার তারের জন্য বৃত্তাকার বাঁকানো হয়েছে তাই তো। তাহলে দেখো যেটাই বাঁকানো হয়েছে তাহলে পরিধি তো, তাহলে বৃত্তাকার তারের পরিধি যেটা, বৃত্তাকার তারের পরিধি যে মানে বাঁকাতে যতটুকুনি লেগেছে সেটাই তোর পরিধি, তাই না। বৃত্তাকার তারটির পরিধি কি বলো বাঁকাতে যতটুকুনি লেগেছে, আর যতটুকুনি যদি না বাঁকাতো এইটাই যদি আমার বর্গাকার করতো তাহলে আমার এই জায়গাটাই তো লাগতো, তাই না, মানে ওই তারটুকুই তো লাগতো। তাহলে এর পরিধি আর এর পরিসীমা দুটো আমার একই জিনিস। তাহলে কি হবে না, আমি এখানে বলতে পারি শর্তে 2 পাই আর ইকুয়ালস টু আমি বলতে পারি 4 ইন্টু রুট ওভার অফ পাই আর স্কোয়ার মাইনাস 33। তাহলে এখানে এর এর কাটাকুটি করলে 2 তো এখানেই কেটে যাচ্ছে। এর দুপাশ থেকে আমি বর্গ করে দিই, যদি বর্গ করে দিই তাহলে এখানে কি পাবো
পাই স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস 33। এবার এখানে কি পাচ্ছি আমি, পাই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস, আচ্ছা ইকুয়ালস টু, মাইনাস আমি পরে নিচ্ছি, ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 132। এবার দেখো, আচ্ছা এখানে আমি নতুন পেজ অ্যাড করে নিই। তাহলে আমি এখানে কি বলতে পারছি, 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, ইকুয়ালস টু পাচ্ছি 132। এবার এখান থেকে যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে 4 পাই মাইনাস পাই স্কোয়ার ইকুয়ালস টু 132। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, 4 ইন্টু 22/7 মাইনাস 22/7 ইন্টু 22/7, এটা ইন্টু হবে, ইকুয়ালস টু কত 132। দেখো আর স্কোয়ার, আর স্কোয়ার এখানে কত হয়ে যায়, 22 যদি কমন নেওয়া হয়, 22/7 যদি, আচ্ছা 22/7 কমন নেওয়া দরকার নেই, 22 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কত হয়ে যাবে, 4×7 28 হয়ে যাবে মাইনাস 22 ইকুয়ালস টু 132, আর নিচের 7 ইন্টু 7, তাই তো। তাহলে এবার দেখো 22 দিয়ে দিয়ে কাটা হয় 6 বার কেটে যাবে, আর স্কোয়ার ইন্টু কত 6 ইকুয়ালস টু কত 7 ইন্টু 7 ইন্টু 6, তাহলে এই 6 কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত 7 ইন্টু 7, তাহলে আর ইকুয়ালস টু কত না 7। এবার আমার কি বলেছিল, তারের প্রকৃত দৈর্ঘ্য, তাহলে বলো এটা আরটা যেটা বেরোলো সেটা বৃত্তাকার তারের কি ব্যাসার্ধ, তাহলে অতএব বৃত্তাকার তারের পরিধি কত, পরিধি কত 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7, তাহলে কত হবে 44 সেন্টিমিটার। এবার বৃত্তাকার তার পরিধি, বৃত্তাকার তারটা বলেছিল কি সমান দুটো অংশে কাটা হয়েছিল, তাহলে অতএব প্রকৃত দৈর্ঘ্য কত হবে, প্রকৃত দৈর্ঘ্য হবে 2 ইন্টু 44 ইকুয়ালস টু 88 এত সেন্টিমিটার, এটা হবে তারের প্রকৃত দৈর্ঘ্য, যেহেতু এটা অর্ধেক অর্ধেক দুটো খণ্ডে কাটা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, এটা আমাদের আছে শ্রেণী সীমানা, এটা আমাদের কি মধ্যমান, আর একটা আমাদের কি দরকার পরিসংখ্যা। শ্রেণী কত দিয়েছে, প্রথমে 11 থেকে 20 দিয়েছে তাই না, 11 থেকে 20, তারপরে 21 থেকে 30 এভাবে চলছে, তাহলে এর আগেরটা কত হবে 1 থেকে 10, তারপরে এটা কত হবে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, এখানেই শেষ, কিন্তু এখানেও কিন্তু আমরা একটা বেশি করে রেখেছি 81 থেকে 90, ঠিক আছে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানায় দেখো কত হবে শ্রেণী সীমানা, এখানে 0.5 থেকে হয়ে যাবে কত না 10.5, এটা হয়ে যাবে কত 10.5 থেকে 20.5, এটা 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5, 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, এরপরেরটা দেখো 80.5 থেকে 90.5। আর এপাশে দেখো মধ্যমানটা কত হয়ে যাবে না, এপাশে কত হবে 5.5, এপাশে 15.5, এখানে কত 25.5, এটা কত হয়ে যাবে 35.5, এটা কত হয়ে যাবে 45.5, এটা কত হয়ে যাবে সরি 55.5, এটা কত হয়ে যাবে 65.5, এটা কত হয়ে যাবে 75.5, আর এটা কত হয়ে যাবে, আচ্ছা এটা 85.5 হয়ে যাবে, হ্যাঁ এটা আমি এখানে লিখে দিলাম পরিসংখ্যা। আচ্ছা না এটা তো এক সেকেন্ড, একটুখানি টিকিট সরানো যায় কিনা, না এটা সরানো যাচ্ছে না, তো কি করা যায় এখানে লিখে দিই 85.5। এরপর এটা দেখো পরিসংখ্যা যা আছে তাই থাকবে, কত 10, 50, 30, 45, আচ্ছা আমরা তো 10 লিখে দিলাম, একটা জিনিস আমাদের এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, বারবার ভুলে যাচ্ছি, পরিসংখ্যা বহুভুজ হলে প্রথমে কত হতে হবে 0, কারণ প্রথমে 1 থেকে 10 এর ভিতরে কোনো পরিসংখ্যা নেই, কোনো ছাত্র নেই, তার জন্য এখানে 0 হবে। আর এখানে 11 থেকে 20 ভিতরে আছে 10, 50, তারপরে 30, তারপরে 45 জন, তারপরে বলেছে 70 জন, তারপরে 65 জন, তারপরে 40 জন, তারপরে আবার 40 এর পরে 81 থেকে 90 এর ভিতরে কেউ নেই, মানে এখানেও আমার শূন্য। এবার এইগুলোর মধ্যমানটা আমাদের কিসের মান হয়, এক্স এর মান, এটা আমাদের কিসের মান হয় ওয়াই এর মান, এই এক্স আর ওয়াই এর মানটা আমাদের ইনপুট করতে হবে কোথায় না ছক কাগজে। দেখো আমি লিখে রেখেছি, দেখো দেখো এখানে লিখে রেখেছি যে এক্স অক্ষ বরাবর আমরা এখানে মান একটা ধরে নিলাম, সেই মান ধরে যেহেতু আমাদের এখানে বড় বড় গ্যাপ আছে, যেহেতু এখানে ছক কাগজে করা খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় যেহেতু সুন্দর সুন্দর ছক কাগজ থাকবে, সেই হিসাবে তোমরা মান নিয়ে সুন্দরভাবে এটি মানগুলো বসাবে। দেখো এখানে কত বসানো হয়েছে 5.5, ঠিক আছে। দেখো দেখো এখানে কত ছিল 5.5, আর এটা 0, তাহলে 5.5, একটা বিন্দু কত পাচ্ছি 5.5, পরের বিন্দুটা কত পাচ্ছি 15.5, 10, তারপরে এটা পাচ্ছি কত 25.5, 50, তারপরে এটা 35.5, 30, তারপরে কত পাচ্ছি 45.5, 45, তারপরে এটা 55.5, 70, তারপরে 65.5, 65, তারপরে পাচ্ছি 75.5, 40, তারপরে 85.5, 0।
এই বিন্দুগুলো বসানোর পরে তারপরে আমরা এইরকম একটি লেখচিত্র গ্রাফ পাবো। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পাশে লিখে দিতে হবে এক্স অক্ষ বরাবর প্রতিটি 4টি বাহুর দৈর্ঘ্য আমরা 11 একক ধরে করেছি, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন একটু সমস্যা হয়েছে। তাই দেখো এটাতে কিন্তু পাশে তোমরা এরকম ভাবে লিখে দেবে যে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম ঘর কত ধরা হয়েছে 5 একক, আর এদিকে যাচ্ছে পরিসংখ্যা, আর এদিকে এক্স অক্ষ বরাবর কত ঘর ধরা হয়েছে সেটা লিখবে, আর এদিকে কি যাচ্ছে হলো প্রাপ্ত নম্বর, তাই তো। আর এদিকে এইটা আমাদের কি আমাদের যে বহু সংখ্যা যে বহু সেটা আমাদের তৈরি হয়েছে। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, আবার এ, এই পুরোটাতেও কভার করা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই এ, এই বহুটি অঙ্কন করলে কিন্তু পুরো কথাটা লিখতে হবে। ঠিক আছে, এইটা একটু ভালো করে যাবে। তারপরে দেখো আয়তলিক অঙ্কন করতে বলেছে, এখানে আমাদের আয়তলিকের ক্ষেত্রে আমাদের মধ্যমান দরকার পড়ে না, তাই না। তার মানে আমাদের এখানে কি কি দরকার, আমাদের শ্রেণী দরকার। আর কি দরকার, শ্রেণীর পরে শ্রেণীটা যদি ঠিকঠাক দেওয়া থাকে তাহলে শ্রেণী আর পরিসংখ্যা লিখলে হয়ে যায়। যেহেতু আমাদের এখানে শ্রেণীটা দেখো আবারও সেম কেস, 26 27 33 34 সেম নেই, তাহলে তাহলে কি করতে হবে না, শ্রেণী সীমানা বের করতে হবে, শ্রেণী সীমানা তার সাথে কি পরিসংখ্যা। দেখো শ্রেণী কত দিয়েছে 20 থেকে 26, তারপরে 27 থেকে 33 33, তারপরে 34 থেকে 40, তারপরে 41 থেকে 47, তারপরে 48 থেকে 54, তারপরে 55 থেকে 61, তারপরে 62 থেকে 68। তাহলে বলো এগুলো কেমন হয়ে যাবে। দেখো একের যেহেতু একের গ্যাপ আছে তাহলে এটা হয়ে যাবে 19.5 থেকে 26.5, এটা হয়ে যাবে 26.5 থেকে 33.5, এটা হয়ে যাবে 33.5 থেকে 40.5, এটা 40.5 থেকে হয়ে যাবে 47.5, এটা হয়ে যাবে 47.5 থেকে 54.5, এটা হয়ে যাবে 54.5 থেকে 61.5, এটা হয়ে যাবে 61.5 থেকে 68.5। পরিসংখ্যা কত আছে, 15 আছে, 16 আছে, 3 আছে, 12 আছে, 4 আছে, 10 আছে, 5 আছে। ঠিক আছে, দেখো এটাতে তো আর অত জটিল কিছু নেই, এখানে শুধু এইটা হয়ে যাবে আমার কি আয়তলেখের আয়তক্ষেত্র, আর এইটা হয়ে যাবে কতটা উপর পর্যন্ত যাবে। ঠিক আছে, পরিসংখ্যা দেখো পরে করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখো আমরা এই সুবিধার জন্য করে রেখেছি, কারণ এটা করতে গেলে অনেকটা সময় দরকার গ্রাফে। দেখো এদিকে এক্স অক্ষ বরাবর যা লেখা ছিল তাই, এদিকে শুধু পরিসংখ্যা লিখতে হবে বা লোক সংখ্যা লিখতে পারো, যেটা দেওয়া থাকবে সেটা। আমাদের যেহেতু এখানে লোক সংখ্যা দেওয়া ছিল তাই লোক সংখ্যা লিখেছি, আর এখানে লোকের বয়স লেখা ছিল তাই লোকের বয়স লিখেছি। ঠিক আছে, এক্স অক্ষ কত ঘর কত নেওয়া হয়েছে সেটা লেখা হয়েছে। এখানে দেখো একটা জিনিস কি, এখানে দেখো একটু ছেড়ে দেওয়ার মতো একটু, এখানে দেখো একটু হাবিজাবি করে দেওয়া হয়েছে, কেন, কারণ এটা মানে বোঝাচ্ছে যেটা যেটা জিরো থেকে শুরু হয়নি এটা একটু ছেড়ে দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এটাকে এটা বোঝাচ্ছে। আর উপর লিখে দেবে যে এক্স অক্ষ এত নিয়ে কি করা হয়েছে, লাস্টে কি আয়তক্ষেত্র অঙ্কন, আয়তলেখ অঙ্কন করলাম। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দেবে। তাহলে আশা করি এই সমস্ত ওটা কমপ্লিট করতে পারলাম। আর যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আর কমেন্টে মূল্যবান মতামত জানাবে। যদি কোনো তাই কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে, আর সেটা অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্সে লিখে দেবে যে এটি এই ভুল হয়েছে। আর যদি পারো তো একটু স্পিডটা একটু বাড়িয়ে নিয়ে দেখবে দেখার সময়, যে 1.25x বা 1.5x এ দেখবে, মানে দেখবে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো টাটা বাই বাই, ভালো দেখুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।